তো আমি যেটা করব ওই আজকে তো আমরা ইন্ডিয়ান আর্টিস্টদের ঢুকবো, তার আগে এটা শেষ করে নিতে চাই। আগের দিনের যে নাম্বার মানে 4 নম্বর পর্ব আহ, একটু বাকি ছিল। তাছাড়া দু একটা জিনিস সম্পর্কে আমি একটু বেশি মনে হয় বলাটা দরকার, আর একটু বেশি। সেটা হচ্ছে এই ধরো মার্ক ট্যানজির এই যে আমি বলেছিলাম একটা ব্যাপার হচ্ছে আয়রনি, প্যারোডি আর তোমার পাস্তিশ। তা এই তিনটেই এখানে কাজ করছে কিভাবে। তো আয়রনি মানে কি? আয়রনি মানে হচ্ছে এক ধরনের একটা দ্বন্দ্ব, যে দ্বন্দ্বটা শুনলে আজব লাগে কিন্তু অ্যাকচুয়ালি সত্যি ঘটে। এবং সেই ধরনের দ্বন্দ্বকে ইউজ করে আর্টে, এটা লিটারেচারের মানে হিস্ট্রিটা লিটারেচারে, লিটারেচার থেকে ভিজুয়াল আর্টস এসছে, সেই দ্বন্দ্বটাকে ইউজ করে খুব মানে স্ট্রং বক্তব্য রাখা যায় এবং অনেক মানে ম্যানিপুলেট করা যায় সেটাকে। আয়রনি হচ্ছে ধরো একটা লোক, সে প্রচন্ড ডায়াবেটিক, প্রচন্ড সে মানে ইনসুলিন না হলে সে মারা যাবে। এবার ইনসুলিন ফুরিয়ে গেছে, সে দৌড়চ্ছে ইনসুলিন কিনতে, একটা ট্রাকের ধাক্কায় মারা গেল। তারপরে দেখা গেল ওই ট্রাকে ভর্তি ছিল, ওটা অ্যাকচুয়ালি ইনসুলিনের সাপ্লাই ট্রাক, ইনসুলিনই সরবরাহ মানে সাপ্লাই দিতে যাচ্ছে দোকানে, সেই ট্রাকের ধাক্কা। এইটা হচ্ছে আয়রনি। যে জিনিসটা তাকে, দ্বন্দ্বটা হচ্ছে এখানে যে জিনিসটা তার জীবন বাঁচাবে, অর্থাৎ ইনসুলিন, সেই ইনসুলিনের সাপ্লাই ট্রাকই তাকে মারলো। এই আয়রনি মজারও হতে পারে, ট্র্যাজিকও হতে পারে, এটা ট্র্যাজিক আয়রনি। তো এই আয়রনির এই যে দ্বন্দ্ব, এইটাকে ইউজ করে ভিজুয়াল আর্টসে প্রচুর কাজ হয়েছে। প্যারোডি আর আয়রনির তফাৎ হচ্ছে প্যারোডিতে একটা অরিজিনাল থাকে, একটা উৎস, একটা সোর্সটাকে নকল করা হয়। সে নকল খুব খেলো ধরনের হতে পারে, আবার খুব রিচ ধরনের হতে পারে। কিন্তু এই নকলের মধ্যে সব প্যারোডি আয়রনি নয়। প্যারোডি আর একটা প্যারোডি আয়রনিক হতে পারে, আবার নাও হতে পারে। যেমন ধরো সেদিন যে মহালয়ার ওটা আমরা দেখলাম, ওই মহালয়ার যে প্যারোডি, ওটা প্যারোডি কিন্তু আয়রনি নয়। ওটাকে ওইটাকে মিমিক করে, বীরেন্দ্র কৃষ্ণর অরিজিনালটাকে মিমিক করে করেছে, কোথাও কোনো টুইস্ট নেই, শুধু করোনা দিয়ে দুর্গা মানে ওটা হচ্ছে প্যারোডি, ইটস নট অ্যান আয়রনি। আর পাস্তিশ যেটা বলেছিলাম, রিসাইক্লিং অফ ডেড স্টাইলস অ্যান্ড এলিমেন্টস, পাস্তিশে আয়রনি থাকতে পারে, পাস্তিশ সাধারণত প্যারোডি নয়। এই তিনটের মধ্যে তফাৎ আছে, আবার কিছু কিছু জায়গায় ওভারল্যাপ আছে, যেটা বলতে চাইছি। তা এই ছবিটা যেটা দেখিয়েছিলাম আগের দিন, ট্রায়াম্ফ অফ দ্য নিউ ইয়র্ক স্কুল, এখানে দেখা যাচ্ছে একটা যুদ্ধক্ষেত্র, ওদিকে ধোঁয়া ফোঁয়া উঠছে, সবে মানে এখনো এখনো আগুন টাগুন জ্বলছে। একটা দুই দিকের আর্মি জড়ো হয়েছে, সব আর্মির ড্রেস, আর্মির ইউনিফর্ম, একটা চুক্তি সাইন করা হচ্ছে। অ্যাকচুয়ালি ডান দিকের এরা হচ্ছে সব অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিস্ট আমেরিকান, আর বাঁ দিকের এরা হচ্ছে সব ইউরোপিয়ান। এখানে সুরিয়ালিস্টরা রয়েছে, ওই মাঝখানে যে মহিলা ড্রেস পরে ওটা মার্সেল দুশো এটসেট্রা। তা এখানে ব্যাপারটা হচ্ছে এই যে সিপিয়া টোনের একটা ফটোগ্রাফ, এটা বিশাল বড় পেন্টিং, কিন্তু সিপিয়া টোনের ফটোগ্রাফটা কেন ইউজ করা হচ্ছে? এটা হচ্ছে সিপিয়া টোন ওই রকম পুরনো ফটোগ্রাফ, মানে নস্টালজিয়া, আমাদের নস্টালজিয়ার সঙ্গে অ্যাসোসিয়েট করি। এখানে ব্যাপারটা কি দেখো, ওই ওই ব্যাপার, ওই যে নিউ ইয়র্কের শিফট, আমেরিকায় শিফট করে যাওয়া কন্টেম্পোরারি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, এর মধ্যে ট্রায়াম্ফ, ট্রায়াম্ফ মানে যে ভিক্টরি, জয়, এটা কিন্তু ছিল না। এটা বেসিক্যালি অর্থনৈতিক কারণে যুদ্ধের পর সমস্ত মার্কেট ফার্কেট এদিকে শিফট করে গেছে। কিন্তু এটাকে ট্রায়াম্ফ বানিয়েছে গ্রিনবার্গ এবং তার ক্রিটিকের, এটা একটা মিথ তৈরি করা হয়েছে। এই যে ট্রায়াম্ফের ব্যাপারটা, ইটস নট ট্রু অ্যাকচুয়ালি। ট্রায়াম্ফের কিছু নেই, কিন্তু বিজয় যেন আমাদের, আমরা আসলে ওটা যে রিভেঞ্জ। তার আগের বছরের পর বছর আমেরিকান আর্ট ওয়ার্ল্ডকে মানে নাক কুঁচকাতো ইউরোপ, সেইটা রিভেঞ্জ। তা এইবারে পেন্টিংটা যখন করা হচ্ছে 1980s-এ, এই যে ট্রায়াম্ফের প্রশ্নটা, যে ট্রায়াম্ফ অফ দ্য নিউ ইয়র্ক স্কুল, এটা অলরেডি পুরনো হয়ে গেছে। 80s-এ যে পোস্ট মডার্ন হ্যান ত্যানের মধ্যে 80s-এ যে ধরনের আর্ট ওয়ার্ল্ড, তাতে কোনো ন্যাশনালিস্টিক সিন নেই, সব ভেঙে গেছে। এই 1984-এ এই আয়রনিটা, আমি সরি, এই যে এই যে সেন্স অফ প্রাইড, এটা একটা পুরনো নস্টালজিক মিথের মতো যেন দূরে, খুব হাস্যকর, ওইটার আর কোনো রেলের প্রাসঙ্গিকতা নেই। সেই জন্যে ও এটাকে করেছে যে, তার মানে কি, এই যে রিয়েলিস্টিক, এখানে আয়রনিটা কোথায়, এই যে একটা রিয়েলিস্টিক টেকনিককে ইউজ করছে, চূড়ান্ত রিয়েলিজম। একটা সিপিয়া টোনের ফটোগ্রাফ, আমাদের মনে হবে যে রিয়ালিটি
পুরনো একটা রিয়ালিটিকে আমাদের সামনে তুলে ধরছে, একটা রিয়ালিটি, এর সঙ্গে রিয়ালিটির যোগ আছে। আর রিয়েলিজম, আয়রনিটা হচ্ছে এখানে যে সেইটা দিয়ে আমি একটা রিয়েলিস্টিক পেইন্টিং করছি, কিন্তু সেই রিয়েলিস্টিক পেইন্টিং এও আমাদের যে কমন মিসকনসেপশন, যে একটা গাছ দেখে গাছ আঁকলে ওটা হচ্ছে ওই গাছের মানে ফেথফুল, খুব ফেথফুল রিফ্লেকশন অফ রিয়ালিটি। এখানে কিন্তু যা করছে এই রিয়েলিস্টিক টেকনিক সেটা হচ্ছে নট রিয়েল। মানে দ্বন্দ্বটা সেখানেই, যে ওটা দ্বন্দ্বের মধ্যে একটা প্লেফুলনেস আছে, যে এত যে বিজয় বিজয় করো, ভিক্টরি, এটা ভিক্টরিটা অ্যাকচুয়ালি মিথ, কিন্তু আমি সেটাকে দেখাচ্ছি দ্য মোস্ট রিয়েলিস্টিক টেকনিকের মধ্যে দিয়ে। এইখানে হচ্ছে আয়রনিটা। প্যারোডি কোথায়? প্যারোডি হচ্ছে এই যে যুদ্ধের ইউনিফর্ম পরে যুদ্ধের চুক্তি সইকে প্যারোডি করা হচ্ছে, এটা একটা যুদ্ধের রূপ দেওয়া হচ্ছে। সেখানে পুরোটার মধ্যে একটা মুচকি মুচকি হাসি আছে, কিন্তু একটা প্রোফাউন্ড মেসেজও আছে। প্রোফাউন্ড মেসেজটা হচ্ছে যে এই যে মিথ তৈরি হয়, কালচারাল মিথ, আমরা ভেবে যাই এটা দারুণ একটা ব্যাপারে, এই ন্যাশনালিস্টিক মিথ বা এই যে আমার কালচার, আমার নেশন, আমার আর্ট, এগুলো ম্যাক্সিমামটাই অতিরঞ্জিত। জিনিসটাকে হাইপ দেওয়া হয়, এই হাইপটাকে তুলে ধরছে এই রিয়েলিস্টিক ফটোগ্রাফ। আর পাস্টিশ কোথায় হচ্ছে? এই যে ফটোগ্রাফের যে লুকটাকে ইউজ করছে, এই যে সিপিয়া টোনের ফটোগ্রাফ, যেটা নস্টালজিয়ার সঙ্গে জড়িত। এটা নস্টালজিয়ার ওই সিম্বল, কিন্তু সিম্বল মানে খুব বিরাট কিছু গভীর একটা ইমোশনের মেসেজ নেই, একটা প্লেফুল মেসেজ। কিন্তু ওইখানে যে আমি এটাকে তুলে আনছি একটা সিপিয়া টোনের ফটোগ্রাফের যে লুক, সেটাকে আমি প্রথমত এটা ফটোগ্রাফ না, এটাকে স্টেজ করে যদি ফটো তৈরি করতো তাহলে একটু অন্যরকম হতো, সেখানে আমরা আলোচনাটা একটু অন্যভাবে করতাম। কিন্তু এখানে আবার কি ওই ফটোগ্রাফের অ্যাপিয়ারেন্স দিয়ে একটা পেইন্টিং করছে, সেখানে অলরেডি সেটা ফটোগ্রাফ না। কিন্তু যদি আমি পেইন্টিং এর মধ্যে দিয়ে ফটোগ্রাফটাকে দেখি, ফটোগ্রাফটা কি আমাকে কোনো সত্য কথা বলছে? না, ইটস অল সেইখানে আয়রনিটা আর প্যারোডিটা বললাম। আর পাস্তিশ হচ্ছে ওই ফটোগ্রাফের যে একটা ট্রোপ, এটাকে বলে ট্রোপ। কিছু কিছু জিনিস আমাদের মধ্যে, আমরা যে বিভিন্ন জিনিসের সঙ্গে বিভিন্ন জিনিস অ্যাসোসিয়েট করি, করতে করতে ওটা একটা মানে অতি ব্যবহৃত কোনো একটা মোটিভ, তাকে বলে ট্রোপ। এই যে ফটোগ্রাফ, পুরোনো ফটোগ্রাফের সঙ্গে আমাদের নস্টালজিয়ার যোগ, এই ট্রোপটাকেও ইউজ করছে। সুতরাং ওই দিক থেকে ওটা পাস্টিশ। আমি যদি কেইন ডে ওয়াইলে যাই, কেইন ডে ওয়াইলের পেইন্টিং এ আয়রনি তো রয়েছে, কারণ ইয়াং মানে কৃষ্ণাঙ্গ যুবক নিও ক্লাসিক্যাল পেইন্টিং এ, কৃষ্ণাঙ্গ, আমি আগের দিন বলেছিলাম একাডেমিক পেইন্টিং, 18th সেঞ্চুরিতে এটাকে মানে 18th সেঞ্চুরির শেষে দিকে নিও ক্লাসিক্যাল পেইন্টিং, মানে এগুলো সব নিও ক্লাসিক্যাল পেইন্টিং থেকেই নেওয়া। তো সেখানে একটা কৃষ্ণাঙ্গ যুবককে হাইলাইট করা হবে, এটা তো হতেই পারে না, সেখানে একটা দ্বন্দ্ব রয়েছে, এটা তো আয়রনিক। প্যারোডি, কোথাও প্যারোডি তো করছেই, নিও ক্লাসিক্যাল পেইন্টিং গুলোকে নিচ্ছে, সেখানে একটা মিমিক্রির ব্যাপার আছে। কিন্তু মিমিক্রি হলে জাস্ট গিমিক হতে পারে, খেলো মিমিক্রি হতে পারে, কিন্তু এখানে মিমিক্রির মধ্যে দিয়ে একটা এম্পাওয়ারমেন্ট আছে, যে আমি ইয়াং ব্ল্যাক যুবকদের বসিয়ে আমি একটা এম্পাওয়ারমেন্টের একটা মেসেজ এখানে আছে। আর পাস্তিশ তো আছেই, কারণ নিও ক্লাস, যদিও আমি বলেছিলাম আগের দিন যে ওর স্টাইলটা, ওর এই হাইলাইট ফাইলাইট গুলো নিও ক্লাসিক্যাল নয়, কিন্তু ওভারঅল লুকটা তো নিও ক্লাসিক্যাল। এই লুকটাকে ও রিসাইকেল করছে, সুতরাং সেখানে এটা পাস্তিশও আসে, পাস্তিশের কথাটাও আসে। আচ্ছা, এবার আমরা মাইকেল অ্যাশার আর হান্স হাকার দেখেছি যে এখানে পোস্টমডার্নিজমের একটা বড় আর্টের ক্ষেত্রে একটা বড় হচ্ছে মিউজিয়ামকে নিউট্রাল স্পেস হিসেবে না দেখে মিউজিয়ামের ইনস্টিটিউশনাল ক্রিটিক করা বা মিউজিয়ামের স্পেসটাকে কনসাসলি ইউজ করা। আমি ওই কাজে যাচ্ছি না, শুধু একটা জিনিস বলে দিই, এই যে কাজটা আগের দিন দেখিয়েছিলাম মেট্রো মোবিলটন, একটা উল্লেখ করা দরকার যে এই যে ফটোগ্রাফটা পিছনে সাউথ আফ্রিকার ডেমনস্ট্রেটরদের কফিন নিয়ে যাচ্ছে, এটাকে কিন্তু আমি ডিসেন্টার্ড বলতে পারি, যদিও ফটোগ্রাফটা চলে যায়, মানে আমি তো বলেছি ডিসেন্টার্ড মানে অবজেক্টটা নেই, ভেঙে গেছে, তা তো না। কিন্তু এখানে ফটোগ্রাফটা থাকলেও আমাকে যে দেখতে দেওয়া হচ্ছে না, ফাঁক দিয়ে দেখছি, এখানে আমি ডিসেন্টার্ড কথাটা, অবজেক্ট থাকলেও ডিসেন্টার্ড হতে পারে, সেটা আমি উল্লেখ করা দরকার এখানে। তাহলে ডিসেন্টার্ড সম্পর্কে এরকম একটা একতরফা ধারণা থাকবে না। এটা গেল। এবার এই মিউজিয়ামকে ইউজ করে কাজ, তার
আরো দুটো এক্সাম্পল দেখায় আইওয়েভে, এটা আমি দেখিয়েছিলাম অন্য প্রসঙ্গে। এটা হচ্ছে সেই ভূমিকম্পে, চীনের একটা প্রভিন্সে ভূমিকম্পে স্কুল বাড়ি ধসে 500 বাচ্চা মারা গিয়েছিল, 500 সামথিং। এবং ওই স্কুল বাড়ি, গভর্নমেন্টের স্কুল বাড়ি, সেটা ভুয়ো মেটেরিয়াল মানে ভূষো মাল দিয়ে তৈরি করেছিল, তাই জন্য একটা বিরাট, আর তারপরে গভর্নমেন্ট থেকে চেপে দিয়েছিল কতজন মানে এইসব আছে। তা এটা আইওয়েভের রিমেম্বারিং একটা প্রজেক্ট, ব্যাকপ্যাক দিয়ে, স্কুলের ব্যাকপ্যাক দিয়ে মিউনিখে, আমার মনে হয় মিউনিখেই এটা বিভিন্ন জায়গায় হয়েছে, কিন্তু এই প্রথম করে মিউজিয়ামের বাইরেটাকে ইউজ করছে ব্যাকপ্যাক দিয়ে। যেটা লেখা চাইনিজ ক্যারেক্টারে সেটা হচ্ছে এই নিচে যেটা দেখছো, শি লিভড হ্যাপিলি ফর 7 years ইন দিস ওয়ার্ল্ড। একজন মা যার মেয়ে মারা গেছে 7 বছরের, তাকে জিজ্ঞাসা করে যে প্রেস, সে রিপোর্টারদের ইন্টারভিউ, সে এটা বলেছিল যে শি লিভড হ্যাপিলি ফর 7, সেই কথাটা এখানে লেখা। তাহলে এখানে মিউজিয়ামের ওই হ্যান্ডসাকার মতো না যে মিউজিয়ামের পাওয়ারকে ক্রিটিক করছি না, কিন্তু মিউজিয়ামের বডিটাকে ইউজ করছে। যে মিউজিয়ামের, আমরা তো মিউজিয়ামের ভেতরটাকে ধরি এবং ধরি নিউট্রাল স্পেস হিসেবে, যাবো এক্সিবিশন দেখবো চলে আসবো। মিউজিয়ামের বিল্ডিং, মিউজিয়ামের অ্যাটমসফিয়ারটা কোনো ম্যাটার, এইটা কিন্তু 70-এর দশক থেকে খুব ভালো মতো অনেক আর্টিস্ট ইউজ করে। এটা ইন্ডিয়াতে তুমি দেখবে না, কারণ ইন্ডিয়াতে তো অত বড় বড় মিউজিয়াম, সেই গ্র্যান্ড বিল্ডিং এর মিউজিয়াম কটা আছে, ওই বড়োদায় আছে, এই মানে কলকাতারটা ছিল এশিয়ার বিগেস্ট মিউজিয়াম এক সময়, ইন্ডিয়ান মিউজিয়াম। তোমার আর দু একটা জায়গায় আছে এরকম বিশাল বিশাল মিউজিয়াম, থামটা, এটা কটা আছে ইন্ডিয়ায়। আর একটা হচ্ছে ইন্ডিয়া এত লাল ফিতে যে কোনো কন্টেম্পোরারি আর্টিস্ট যদি মিউজিয়ামের স্পেসটাকে ইউজ করে কিছু করতে যায়, ও পারমিশন পেতেই তার চুল পেকে যাবে। কিন্তু এখানে ওয়েস্টে প্রচুর হয়েছে, তাই এইটা হচ্ছে মিউজিয়ামকে ক্রিটিক করছে না সেরকম না, কিন্তু মিউজিয়ামের স্পেসটাকে, বাইরের স্পেসটাকে, যেখানে ওই যে থামগুলো আছে আমি ঢেকে দিলাম, মানে এনলাইভেন করছে। এই যে এগুলো সব ব্যাকপ্যাক। আরেকটা প্রজেক্ট করেছিল, এই যে সিরিয়া থেকে রেফিউজি নৌকো করে আসছিল এই 15-16 সালে, তারা সব লাইফ জ্যাকেট গুলো গ্রিসে যখন নামতো নৌকো থেকে, প্রচুর তো মারা যেত ডুবে, মানে লাইফ জ্যাকেট সত্ত্বেও, আর ঠান্ডায় হাইপোথার্মিয়া, ওই যারা নামতো লাইফ জ্যাকেট গুলো ফেলতো। আইওয়েভে গিয়ে কালেক্ট করেছে লাইফ জ্যাকেট গুলো। এবার এই লাইফ জ্যাকেট গুলো দিয়ে থাম মুড়েছে অনেকটা খ্রিস্টোর কায়দায়, থাম মুড়েছে কোথায়? বার্লিনের কনসার্ট হলে। অর্থাৎ বার্লিনের যে কনসার্ট, লোকে কনসার্ট শুনতে যাচ্ছে, আমি একটা মানে কোনো পলিটিক্স নাই না, আমি ক্লাসিক্যাল মিউজিক শুনবো, সেখানে তোমাকে জোর করে মনে করিয়ে দেওয়া হচ্ছে ঢোকার সময় যে এই ঘটছে পৃথিবীতে এখন। তার মানে কনসার্ট হলের যে নিউট্রালিটি, কালচারাল নিউট্রালিটি, আমি আর উচ্চাঙ্গের কালচারের সঙ্গে পলিটিক্সের সম্পর্ক নেই সেটাকেও তার মধ্যে, মানে সেটা যে তা নয়, ওটা যে কালচারের সবকিছুই আমাদের পলিটিসাইজড, সেটাও পলিটিসাইজড একবার এই মার্কার গুলো দিয়ে পলিটিসাইজড, ওটা এমনিতেই, কিন্তু এই লাইফ জ্যাকেট গুলো ঝুলিয়ে এই থামের গায়ে মেরে ও সেটা আরেকবার মানে মনে করিয়ে দিচ্ছে যে দেখো এই যে কনসার্ট হল, এটা কিন্তু নিউট্রাল না, তুমি যে যাচ্ছ আজকে তোমারও এটা মানে তোমার যে অ্যাক্টিভিটি ওটা নিউট্রাল না, এই ঘটছে পৃথিবীতে। এটা আমার কাছে খুব জোরালো কাজ। হ্যাঁ, এটা হচ্ছে লাইফ জ্যাকেট নিয়ে ও গিয়ে কুড়িয়ে কুড়িয়ে আনতো সমুদ্রের ধার থেকে। আচ্ছা, আর লাস্ট যেটা আগের দিনের মেটেরিয়ালে যেটা ছিল সেটা হচ্ছে টেকনোলজি, নিউ মিডিয়া। নিউ মিডিয়া আজকে যেটাকে আমরা বলি, সেটার জনক মার্কিন মানে আমেরিকায়, সেটার জনক হচ্ছে নামজুন পাইক, এক কোরিয়ান, মানে আমেরিকান বর্ন কোরিয়ান বা কোরিয়ান বর্ন আমেরিকান, আমি জানি না জন্ম কোথায় হয়েছিল, কিন্তু উনি আমেরিকান ছিলেন, আমেরিকান হয়েছে পরে, মানে এখানে আমেরিকান সেটা তো একটা, ওটা তো একটা আলোচনার ব্যাপার, কিন্তু উনি কোরিয়ান বংশোদ্ভূত। উনি প্রথম 1960s যখন ভিডিও আসেনি, 8 মিলিমিটার ফিল্ম ছিল, আর কোনো কম্পিউটার কারো কাছে ছিল না, টিভি, তখন টিভি, উনি ওই বড় বড় টিভি মনিটর দিয়ে একটা স্কাল্পচারাল কাজ করতে। আজকে যেটাকে নিউ মিডিয়া বলি, সেটা আরো অনেক বেশি অ্যাবস্ট্রাক্ট, অনেক ডিসেন্টার্ড হয়ে গেছে। উনি যেগুলো করতেন স্কাল্পচারাল কাজ করতেন, কিন্তু উনি পাইওনিয়ার। এই 2006 মারা গেলেন। এই নিচে একটা লিঙ্ক আছে, এটা একটা রেডিও পডকাস্টের লিঙ্ক, আমি এটা শোনাচ্ছি না, এটা 13-14 মিনিটের সময় নেই, যদি কারো ইন্টারেস্ট থাকে এইটাকে কপি করে নিয়ে যখন ভিডিওটা থামিয়ে যখন রেকর্ডিং পাবে,
শুনতে পারো, খুব খুব সুন্দর একটা আলোচনা আছে ওর কাজে। নামজুন পাইক একেবারে পাইওনিয়ার। আজকে যাদের নিউ মিডিয়া বলি আমরা, তার আমেরিকান পাইওনিয়ার হচ্ছে নামজুন পাইক। তা এইটা ওর একটা খুব পুরনো, মানে খুব প্রথম দিককার কাজ, 1974 এর টিভি বুদ্ধা। উনি টিভির যে এই যে সীমা, আমরা যেটাকে সীমালাক্রাম বলি, যে টিভি সিমুলেশন, কোনো কপি নেই, অরিজিনাল নেই কিন্তু কপি, এইটা নিয়ে উনি কাজ করতেন খুব সিম্পল জায়গা থেকে। বুদ্ধের স্ট্যাচু, বসে নিজের রিফ্লেকশন, ভাবতে পারো কি ফিলোসফিক্যালি কি প্রোফাউন্ড, কিন্তু টেকনোলজি ইউজ করে নিজের ক্লোজ সার্কিট টিভিতে নিজের রিফ্লেকশন। আজকে আমাদের কাছে এটা তো আমরা ফিরেও দেখবো না, আমাদের কাছে এত জটিল টেকনোলজি আছে, কিন্তু খুব সিম্পল জায়গা থেকে কি প্রোফাউন্ড মেসেজ। ভাবো যে বুদ্ধের মূর্তিটা, তুই বলবে অরিজিনাল, অরিজিনাল তো না, বুদ্ধের যে মূর্তি ওটা কি বুদ্ধ? আমরা তো ওটা তো, বুদ্ধ কেমন দেখতে ছিল কেউ জানে না। বুদ্ধের এই মূর্তিটা মূর্তির থেকে মূর্তি, তার থেকে আবার মূর্তির কপি অফ দ্য কপি অফ দ্য কপি করে এটা একটা আইকন হয়ে গেছে। এই মুখ, এই বসা, সেই তার মানে কি এটা একটা ইমেজ। সে বসে ইমেজ, তার নিজের আরেকটা ইমেজ দেখছে, যেটা তার টেকনোলজিটাকে দিচ্ছে। ক্যামেরা তার দিকে তাকিয়ে আছে, সে ইমেজের দিকে তাকিয়ে আছে, মানে ক্যামেরা তার ইমেজটাকে সার্কুলেট করে টিভিতে দেখাচ্ছে, আর সে টিভিতে নিজের ইমেজ, তার মানে ইমেজ, মেটা ইমেজ, ইমেজ নিজের ইমেজ দেখছে, এখানে কোনো অরিজিনাল নেই। ইট ইজ অল অ্যাবাউট ইমেজেস। এইটা খুব সিম্পল জায়গা থেকে অসাধারণ একটা পোর্ট্রেয়াল ওই সময়টা 1974-এ, যখন এইসব থিওরি মিওরি পোস্টমডার্নিজম সবে কথাগুলো বাজারে ছাড়তে শুরু করেছে আর কি। আচ্ছা, এইটা দেখিয়ে নেওয়ার পর আমি একজনের কাজ দেখাবো, একটা কাজ, এই বিল ভিওলা আর কিরা পেরভ, এরা কাপল। এরা হচ্ছে 80s থেকে, যেটাকে আমরা আজ নিউ মিডিয়া বলি, এরা 80s থেকে তাই নিয়ে কাজ, কম্পিউটার নিয়ে। 80s-এ কি কম্পিউটার ছিল? ইন্ডিয়াতে তো বাদ দাও, এখানেও ডোমেস্টিক লেভেলে কোনো কম্পিউটার ছিল না, কেউ কম্পিউটার কিনতো না। ওই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ছিল বিশাল ঢাউস, সেই পিকচার টিউবওয়ালা টিভি, যেরকম বিশাল খোঁপাওয়ালা ওই রকম ভারী মনিটর। আর সফটওয়্যার বুঝতেই পারছো 80s-এ কি সফটওয়্যার ছিল, নো ফটোশপ, এসব কিছু, মানে ইমেল ছিল না 80s-এ। 80s-এর শেষে গিয়ে আস্তে আস্তে ইমেল, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট গুলো আমি দেখেছি, 88-এ আমি এসে দেখেছি এদেশে ইমেল করছে ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। সাধারণ পাবলিকের কাছে কিছুই ছিল না, এদেশেও ছিল না। এই যে পিসি, পার্সোনাল কম্পিউটার, এটা ছিলই না। তুমি 84-এ প্রথম পিসি বেরোয় কমোডোর বলে, ওই ইন্টেল বা আইবিএম এর কমোডোর, সে বিশাল ঢাউস ব্যাপার, সেটা মানে একটা রেলিক হয়ে গেছে। ও কিন্তু সেই সময় থেকে বড় বড় কেবল লাগতো, তখন কোনো কানেক্ট করতে গেলে রিয়েলি মোটা মোটা কেবল লাগতো, হ্যান ত্যান, ও কিন্তু কাজ করে যাচ্ছে। আমি 2014 সালের একটা কাজ দেখাচ্ছি, ও কিন্তু নিউ মিডিয়া অর্থে, ও কিন্তু ক্লাসিক নিউ মিডিয়ার মধ্যেও এখন হয়ে গেছে, কিন্তু ধরো নামজুন পাইক টাইপের লোক ক্লাসিক্যাল। এখন যারা নিউ মিডিয়া, অনেক মানে নিউ মিডিয়ার ধরো তোমার ফোনের মধ্যে ইমেজ আসবে, অনেক ডিসেন্টার্ড হয়ে গেছে। ও কিন্তু এখন কি, মানে এই মুহূর্তে কি করছি জানো, 2014 সালে একটা কাজ দেখাচ্ছি, ওর কিন্তু সেই পুরনো মানে আর্টের যে একটা স্থবিরতা, ওইটা কিছুটা আছে, কিন্তু তার মধ্যে ইন্টারেস্টিং। এই কাজটা ও করেছিল সেন্ট পলস ক্যাথিড্রালে করেছিল, মানে এটা পার্মানেন্ট সেন্ট পলস ক্যাথিড্রাল লন্ডনে। এখানে 4টে ইয়ে, আমি দেখাবো, একটা ভিডিও দেখাবো, ওটা দেখতেই হবে, 6 মিনিটের একটা ক্লিপ আছে, জাস্ট কাজটা কিভাবে ফাংশন করে। এটা কিন্তু স্টিল ইমেজ না, এইখানে এরকম দেওয়া থাকে। এটার সঙ্গে তোমার এই যে অল্টার পিস, পুরোনো রেনেসান্স সময়কার অল্টার পিসের থেকে, সেইখানেই বলছি আর কি, ওর একটা ক্লাসিক্যাল দিক আছে। ও খুব মানে জিনিসটার অবজেক্ট ওটা থাকবে ওখানে, সুতরাং ডিসেন্টার্ড এর একটু বিপরীতে যায় এটা। কিন্তু নিউ মিডিয়ার দিক থেকে এটা যদি, ও যদি জনক হয় আমেরিকায়, অন্তত বিল ভিওলা কিরা পেরভ হচ্ছে ওর সন্তান নামজুন পাইকের। তো এই যে এটার মধ্যে ট্রান্সফরমেশন ঘটছে, আমি তোমাকে ভিডিও ক্লিপটা দেখাচ্ছি, যদি আওয়াজ না যায় বলো। এই 4টে হচ্ছে, আমি আরেকটা এই যে এখানে এই দুটো ক্লিপের মধ্যে দ্বিতীয়টা হচ্ছে একটা ইন্টারভিউ, ছোট, এই 8-9 মিনিটের, ওটা আমি চালাবো না, সময় নেই। আমি শুধু এইটা চালাচ্ছি। এইটার যে কি দেখবে তুমি ওখানে গেলে, একটা আওয়াজ মানে একটা সাউন্ড আছে, সে সাউন্ডটা আমার ধারণা এখানে খুব লাউড শোনানোর কথা, সাউন্ডটা আমার ধারণা তোমাকে ওখানে হেডফোন পরে
শুনতে হবে, কিন্তু এইটাই হচ্ছে কাজটা, আমি চালাচ্ছি এটা। So let's say you have to read an incredibly long email from your boss that you have to finish before the big meeting. আমি প্রথম থেকে চালাচ্ছি। আচ্ছা, আমি একটু সংশোধন করে নিচ্ছি। আমি তো ওটা কাজটা দেখিনি, লন্ডনে না গেলে দেখা যাবে না। আমি আমার মনে হচ্ছে এই মিউজিকটা, এটা আমি একবার দুবারই দেখেছি আগে, আমার মনে হচ্ছে এখন যত শুনছি এই মিউজিকটাই কাজের না, এটা যে দিয়েছে ইউটিউবে সে একটা লাগিয়ে দিয়েছে মিউজিক। আমার ধারণা এখানে কোনো হেডফোন নেই, কিচ্ছু নেই, মনিটর গুলো খুব উঁচুতে সিচুয়েটেড, এটা সাইলেন্সে অপারেট করে, তাই জন্য আমি এখন থেকে মিউজিকটা বন্ধ করে দিচ্ছি। আম, তোমরা সাইলেন্সে দেখো এটাকে, একদম টোটাল সাইলেন্স। আমার ধারণা ওর মধ্যে একটা রিলিজিয়াস ব্যাপার আছে, বিল ভিওলার মধ্যে খুব রিলিজিয়াস আইকন নিয়ে কাজ করে, সেখানে এই ধরনের মিউজিক এতটা ফাঙ্কি ব্যাপার, সেন্ট পলস ক্যাথিড্রালের মতো জায়গায়, এটা তো রিলিজিয়াস হাউস, সেখানে যাবে না। এইবার দেখো।
আচ্ছা আমি একটু এটা থামাচ্ছি। বললো বুঝলে তো, মানে আমার ধারণা ওই মিউজিকটা ওটার সঙ্গে নয়। আমি রিয়েলাইজ করলাম যে এটা চার্চে দেবে না। ওর কাজের দেখেছো, মানে ওটা মানে সাইলেন্ট ব্যাপারটা তুমি অবজার্ভ করছো। এটা হচ্ছে 4টে এলিমেন্টাল ইয়ে আর কি, এয়ার, ওয়াটার, ফায়ার অ্যান্ড আর্থ এক্সিস্টেন্স। মানে এর মধ্যে একটা স্পিরিচুয়াল জায়গা আছে, ডিপলি স্পিরিচুয়ালও, ডিপলি স্পিরিচুয়াল। এবং এইটাকে এই এই আরো কাজ আছে ওর এই সব সমস্ত বড় বড় ক্যাথিড্রালে। কিন্তু ওর কাজের সঙ্গে ওই পুরনো অল্টার পিস, বড় পেইন্টার একটা যোগ আছে। মানে কাজ ওইরকম ভাবে ডিসেন্টার্ড না, কিন্তু আজকে যেটাকে আমরা নিউ মিডিয়া বলি তার পথিকৃৎ, নো কোয়েশ্চেন। আজকে নিউ মিডিয়া অনেক ডিসেন্টার্ড হয়ে গেছে। এটা আর কি দেখানোর ইচ্ছে ছিল আমার একটা। এবার তোমরা এক্সপ্লোর করতে পারো আর কি। আচ্ছা, তাহলে এবার ঢুকে যাই আমাদের আজকের পঞ্চম পর্ব। তা প্রথমে আমি শিল্পা গুপ্তর, এই যারা দেখোনি তাদের জন্য আমি দেখাই, কেউ কেউ হয়তো অন্য জায়গায় দেখেছে। এটা আমার 19-এর ভেনিস বিয়েনালে থেকে ক্যাপচার করা শিল্পা গুপ্তর এই যে কাজটা, ফর ইন ইউর টাং আই ক্যানট ফিট। এখানে যা দেখছো, যদি কেউ এটা পরিচিত না থাকো, শুলের মতো স্পাইক রয়েছে, এবং স্পাইক প্রত্যেকটাতে একটা করে টাইপড কাগজ, একটা শীট বেঁধানো রয়েছে। এইগুলো হচ্ছে পৃথিবীর বিভিন্ন ভাষায়, বিভিন্ন দেশে, বিভিন্ন সময়ে কবিতা, স্লোগান বা গান ইত্যাদি লেখার জন্য যাদের পারসিকিউট করা হয়েছে, যেসব কবি, ইয়েদের, শিল্পীদের, তাদের 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 পারসিকিউট করা হয়েছে যাদের, তাদের এই কবিতাগুলো সব কিন্তু সেই সব ভাষায় লেখা, সব কিন্তু ইংরেজিতে না, সেই সব ভাষায় লেখা, এবং সেইটাকে লাইন করে রাখা। এবং এই যে মাইক্রোফোনগুলো, এগুলো হচ্ছে সেই পুরনো, আমরা অনেক ছোটবেলায় দেখেছি পুরনো মাইক্রোফোন, এইগুলোকে স্পিকার হিসেবে ব্যবহার করা হচ্ছে। ওপর থেকে ঝুলছে প্রত্যেকটার ওপরে, ঠিক ওই শুলের ওপরে একটা করে মাইক্রোফোন, তাতে আস্তে করে হামিং হচ্ছে ওই কবিতা বা গানটা। এইটা হচ্ছে এনভায়রনমেন্টটা। এইখানে এগুলো স্টিল ইমেজ, আর একটা ভিডিও ক্লিপ আছে, আমি চালাচ্ছি। Sleeps with his mouth open. Your body deteriorates as you give birth to more children. Do you have a message for the blowing winds? To be delivered to far places. আচ্ছা, এটা আশা করি এটা বোঝাতে পারলাম। আমার ইয়ে করা, ক্যাপচার করা ফোনে। তো আমি যেটা বলেছিলাম, এখানে একটা মানে আমি তোমাদের থেকে আলোচনা, মানে মন্তব্য শুনতে চাই। এটাকে আমরা কিভাবে যা দেখেছি এতদিন, এই যে 3-4টে পর্বে যা আলোচনা হলো, সেখান থেকে কিভাবে তুমি ক্যারেক্টারাইজ করবে এটাকে? যদি ফিরে যেতে হয় আমি ইমেজে ফিরে যাব, কিন্তু এখনকার এই যে মুখ দেখার জন্য আমি জাস্ট একটু অফ করেছি। বলো, আমি এটাকে পোস্টমডার্ন বলবো কেন? না, প্রথমত একটা ও যে মেটেরিয়ালটা, মানে এই ভিডিওটা এখন আমি যখন দেখছি, আগেও আমি দেখেছিলাম, তো আমার যেটা প্রথমেই মনে হলো যেন আমি একটা গ্রেভিয়ার্ডে রয়েছি। হ্যাঁ বলো। হ্যাঁ,
মানে এক্ষুনি দেখতে দেখতে আমার যেটা মনে হলো, যেন আমি মনে হচ্ছে যেন একটা কোনো গ্রেভিয়ার্ডে রয়েছি। হ্যাঁ, আর ওই যে আপনি বললেন না যে বিভিন্ন লেখক শিল্পী বা এরা মানে তাদের পানিশমেন্ট দেওয়া হয়েছিল আর কি, হয়েছিল ওই যে ওদের যে টেক্সটটা, একটা তো টেক্সটটা এখানে দুরকম ভাবে এসে, একটা ওই হামিং করছে বা আরো মানে কিছু রিসাইটেশন বা এই ধরনের আছে, আমি আরেকটা ভিডিওতে যেটা দেখেছিলাম। এবং ওদের যে মানে ভয়েসটাকে রুদ্ধ করা হয়েছে ওই যে শলাটা, একটা লোহার শলা আর ওই যে কাগজটা দিয়ে। হ্যাঁ, এই এই ইয়েটা মানে মেটেরিয়াল গত ভাবে যদি আমি দেখি, হ্যাঁ, এবং পুরো কনসেপ্টটাকে যে মানে শিল্পা যেটা কি করেছে আগে, যেসব এই ঘটনা একটা 1965-এ আছে, বিভিন্ন ধরনের আর কি ওই সময় যেসব মানুষদের ভয়েসটাকে তখন সাপ্রেস করা হয়েছিল, হ্যাঁ, সেইটাকে উনি নতুন করে ফিরে এনে এবং মানে ভয়েসলেসকে একটা ভয়েস দেওয়া। কিন্তু মানে পোস্ট মডার্ন বলতে মানে এটা তো তোমার অন্যভাবে মানে এই যে বক্তব্যটা, এটা তো নানাভাবে রাখা যায়। এক্ষেত্রে আমি পোস্ট মডার্ন বলবো কেন? মানে তুমি যেটা বললে সেটা সব কারেক্ট, কিন্তু পোস্ট এই যে শলা, এই শলাটা আমাদের দেশেও শুল ছিল, আর ইউরোপেও শুল ছিল এই শলা। ওটা একটা টর্চারের একটা ইনস্ট্রুমেন্ট। তারপরে মানে এই যে এনভায়রনমেন্ট, এই যে মানে পুরো এনভায়রনমেন্টটা তৈরি করেছে, এটার মধ্যে পোস্ট মডার্ন এলিমেন্ট কি আছে যে মানুষের ভয়েসকে আবার ফিরিয়ে আনছে, সেটাই তো সব নয়। মানে সেটা তো অন্যভাবেও করা যায়, সেটা তো তোমার মানে পেন্টিং স্কাল্পচারে হয়নি তা না। এখানে অবভিয়াসলি সাউন্ড ইউজ করছে, সেখানে অ্যাডভান্টেজ আছে, কিন্তু শুধু এই যে ব্যাপারটা যে টেকনিক মেটেরিয়াল তোমার যে টেকনোলজি ইউজ করছে বা কি মেটেরিয়াল, এইটার বাইরে যেতে তোমার কনসেপচুয়ালি দেখতে হবে জিনিসটা। এটাকে তুমি ইভেন মেটেরিয়ালও যদি ধরো না, পোস্ট মডার্ন যেটা বলে যে যারা মার্জিনাল, হ্যাঁ সেই জায়গাটা আছে, ওই জায়গাটাকে মার্জিনাল যে নিপীড়িত মানে পাওয়ারের জায়গাটা আছে, কিন্তু পাওয়ারের জায়গাটা নিয়ে কাজ করেনি কেউ তা না। গেরনিকাও পাওয়ারের জায়গা নিয়ে কাজ করা, ম্যাসাকারিং কোরিয়াও পাওয়ারের জায়গা নিয়ে কাজ করা। পাওয়ারটা কিন্তু মডার্নিজমেও ছিল, কিন্তু কিভাবে পাওয়ারটাকে সে ওই পাওয়ারের ক্রিটিকটা সে কিভাবে করছে। প্রথমত হচ্ছে ধরো এই যে মাইক্রোফোন, এখানে যে আমাদের যে ল্যাঙ্গুয়েজের কথা বলেছি, স্পিচ, যেটাতে কথা বলার কথা সেটাতেই ও আমাদের শোনাচ্ছে। মানে ওটার যে তুমি যদি মেটেরিয়ালি ধরো, অবজেক্টটার ভূমিকাটাও উল্টে দিয়েছে, ওটা হয়ে গেছে স্পিকার। আর ওই আমি একটু ভুল বলেছি, ওই কবিতাগুলো গানগুলো হামিং হচ্ছে না, হামিং একটা হচ্ছে, আর তারপরে ওই যে ভয়েসটা তুমি কি মানে ওইটা ওর বোধহয় কম্পোজ প্রত্যেকটা কবিতা, সেটা তো একটা পুরো ক্যাকোফোনাস ব্যাপার হয়ে যাবে। ওই সব ল্যাঙ্গুয়েজে ওগুলো লেখা আছে, কিন্তু ওখানে একটা মানে ধরো এই যে শলার মধ্যে বেঁধানো কবিতাটা, এটার মধ্যে আলাদা করে পোস্ট মডার্ন কিছু নেই। এটা তো একটা স্কাল্পচার হতে পারে, মডার্নিস্ট একটা খুব শলার মধ্যে বেঁধানো, এটা হয়েছে আগে এই ধরনের। কিন্তু ওই যে রিভার্সাল অফ দ্য রোল অফ দ্য মাইক্রোফোন, এটা একটা, এইটা কিন্তু তোমার টেকনোলজি ইউজ করলেই পোস্ট মডার্ন হওয়া যায় না। টেকনোলজি আজকে অনেক নিউ মিডিয়া আর্টিস্ট বিল ভিওলাকে বলে যে ও তো মডার্নিস্ট, ওকে পোস্ট মডার্নিস্ট বলবো কেন? কারণ বিল ভিওলা ভীষণ ভাবে রিলিজিয়াস আইকন নিয়ে কাজ করে, পেন্টিং এর সঙ্গে রিলেশনশিপটা রাখে। কিন্তু বিল ভিওলাকে আমি তো পথিকৃৎ বলতে হবে সময়ের দিক থেকে, কিন্তু টেকনোলজিকে ইউজ করে তুমি কি করছো? আমি মনে করি বিল ভিওলার কাজে যথেষ্টই আছে, ওটা বলা আলোচনা করাই যায়। কিন্তু এক্ষেত্রে এই যে একটা অবজেক্টকে ইউজ করছে, তার রোলটাকে ঘুরিয়ে দিল। এখন রোলটাকে ঘোরালেই হবে না, এখানে তুমি মাথায় রাখো যে ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা আছে, সেইখানে যেটা স্পিচের ব্যাপার, সেটা দিয়ে আমাকে শুনছি। এক, দুই হলো যে এই যে টেক্সট গুলো জোগাড় করেছে, এটা খেয়াল রেখো যে টেক্সটের আলোচনাটা সব সময় একটা ছবির মধ্যে বা কিছুতে টেক্সট লেখা থাকলেই সেই এটার মধ্যে টেক্সচুয়ালিটিটা কিন্তু মোর কনসেপচুয়াল। যে এই যে সমস্ত টেক্সট গুলো জড়ো করেও একটা ন্যারেটিভ তৈরি করেছে পাওয়ারের এগেনস্টে, এই টেক্সট গুলোর একটার সঙ্গে একটা কোনো সম্পর্ক নেই, একমাত্র সম্পর্ক হচ্ছে যে নিপীড়িত।
তা এই টেক্সট, এই যে বিভিন্ন গল্প কবিতা, এগুলো কিন্তু জুড়ে জুড়ে একটা খুব একটা সংঘবদ্ধ টেক্সট তৈরি হচ্ছে তা না, কিন্তু কনসেপচুয়ালি এই সব টেক্সট তুমি যেরকম ভাবে তুমি ধরো পড়তে শুরু করো, এই কবিতা গান যেরকম ভাবে ইচ্ছে পড়তে পারো, সেটা বড় কথা না। কোনো পোস্টমডার্ন ধারণা অনুযায়ী টেক্সটের কোনো ফাইনাল মানে হয় না এবং ফাইনাল স্ট্রাকচার হয় না, সবসময় ম্যালিয়েবল। যার জন্য এই যে আর্কিটেকচারে সেদিন দেখাচ্ছিলাম যে একটা মায়ান, একটা ইজিপশিয়ান, একটা ডিজনিল্যান্ড, এগুলোকে আমি দিলাম, যেটা অভিরূপ প্রশ্ন করছিল, এগুলো কেন, এটা তোমাকে আমি এলিমেন্ট গুলো দিলাম পাস্তিস হিসেবে। এবার তুমি যদি এগুলোর মধ্যে কোনো রিলেশনশিপ, তোমার রিলেশনশিপ আমার রিলেশনশিপ আলাদা হবে, যদি বার করতে পারো তোমার ব্যাপার। সুতরাং এই যে এত গান কবিতা, ওখানে বোধহয় আমি ভুলে যাচ্ছি নাম্বারটা, 100, হ্যাঁ 100, হ্যাঁ। ওগুলোর মধ্যে কি রিলেশনশিপ, সেটা তোমার মাথায় গিয়ে রিলেশনশিপটা তৈরি হবে, আমার সঙ্গে সেটা আলাদা হতে পারে। সুতরাং পাওয়ারের ক্রিটিক আছে, কিন্তু কিভাবে ক্রিটিকটা করছে। আর তুমি যে ঘুরছো, ওই যে গ্রেভইয়ার্ডের ওটা দিলে একদম ঠিক, ওটার মধ্যে একটা কবরস্থানের মতো একটা ব্যাপার আছে, আর ওই হামিংটার জন্য আরো, কিন্তু সেটা কিন্তু তোমার মডার্নিস্ট কাজে থাকতেই পারে। বহু তোমার এই মানে ইনস্টলেশন ব্যাপারটাকে আমি যদি পোস্ট মডার্ন ধরি, ওইরকম ভাবে দুম করে বললে মুশকিল হয়ে যায়। ইনস্টলেশনে আজকে যেমন বিল ভিওলার নিউ মিডিয়া কাজ বা নামজুন পাইকের, হ্যাঁ ওগুলোকে হিস্টোরিক্যালি আমি ধরবো, কিন্তু এলিমেন্টের দিক থেকে অনেক ইনস্টলেশন পুরোনো দিনের মানে আগের দেখে খুব মডার্নিস্টই মনে হয়, খুবই স্থবির মানে একটা জায়গায় রয়েছে। সুতরাং ওই সেমেটারির কবরস্থানের যে ভাবটা, ওটা সব না। এবার হচ্ছে যে ওইটাকে দিয়ে কি কি ন্যারেটিভ দিচ্ছে আমাকে, এই ন্যারেটিভটার কিন্তু কোনো নির্দিষ্ট স্ট্রাকচার বা নির্দিষ্ট ইয়ে নেই। তোমার প্রথম মাঝখান শেষ বলে আমি তোমাকে একটা ফাইনাল মানে, একটা ইনডিটারমিনেসি রয়েছে, একটা অনিশ্চয়তা রয়েছে এর মধ্যে। তুমি যেরকম ভাবে পাজলের পিসের গুলো যেরকম ভাবে তুমি, ওই যেমন হাঁটাটা তুমি যেরকম ভাবে ইচ্ছে হাঁটতে পারো, এদিকে যেতে পারো ওদিকে যেতে পারো, কোন মিউজিক, কোন মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে কোন মানে যখন আওয়াজটা জোরে হচ্ছে কোথায় তুমি যাবে, কোথায় কান রাখবে, কমপ্লিটলি তোমার উপর ডিপেন্ড করছে। কোনো ম্যাপ করে দেওয়া নেই আর কি জিনিসটা, তোমার দেখার কোনো ম্যাপ করে দেওয়া নেই। আচ্ছা, তাহলে এবার পরের কাজে যাই। হেমার কাজে হেমার মুশকিলটা হচ্ছে ওর কাজ সম্পর্কে তুমি কোনো না মানে ওর ট্র্যাজিক মৃত্যু তার জন্যে ওর কাজ সম্পর্কে ইনফরমেশন পেতে গেলে তোমার সব সময় ওর ওই মার্ডারের ওইটাই আসে। তো বাজে লাগে না? আমার এক ছাত্রছাত্রীরা ওর কাজ দেখাতে খুব ইন্সপায়ার্ড, আমি এই ডিসাইড দিয়ে আমাকে বলছে যে দ্যাটস দ্য অনলি থিং আই ক্যান ফাইন্ড। মানে আমি মানে এক্সস্টেড হয়ে গেছি ওর কাজ সম্পর্কে, চাপা পড়ে অ্যালগরিদম, তো এই যে তোমার ইউটিউবের অ্যালগরিদম, এতে খালি ওইটাই আনে, মানে খুব বিরক্তিকর। তা এই যে কাজটা, এটা তোমরা তো দেখেছো, এই মানে এটা এই পাখি, এই পাখিগুলো এগুলো এই পুতুল পাখি, কিন্তু ও প্রত্যেকটাকে যে মাইগ্রেটরি বার্ড তার রূপ দিয়েছে রং টং করে, সেই মানে ছবি দেখে এক্স্যাক্টলি কি পাখি মাইগ্রেট করে। এবং এই যে টেক্সট গুলো এগুলো সব মাইগ্রেশন নিয়ে টেক্সট, কিন্তু মানুষের মাইগ্রেশন নিয়ে। এই পাখিগুলো যেন মনে হচ্ছে এই শেলফে সাজানো কোনো একটা ওই পাখি প্রেমীর শেলফ। এখানে এরাই মুখে করে এক একজন এক একটা লাইন মুখে করে বসে আছে। এই যে সরি, এইখানে আমি জানি না এটা কেন এরকম দেখাচ্ছে, জাস্ট আ সেকেন্ড। এইখানে এটার স্লাইডটা উল্টে গেছে এবং কেন এরকম ডিস্টর্টেড দেখাচ্ছে জানি না। আমি যখন ইয়েতে দেখছিলাম, নিজে যখন স্লাইডটা করলাম ছিল এইটাতে বেসিক্যালি
যেটা আমি দেখাতে চাইছিলাম যে এই টেক্সটগুলো ও বিভিন্ন জায়গা থেকে নিয়েছে, বিভিন্ন কবিতা, প্রবন্ধ, বিভিন্ন সোর্স থেকে নিয়েছে। তা এই যে কাজটা, এটাকে কি মনে হয় তোমাদের, এটাকে কেন আমি পোস্টমডার্ন বলবো? এটা তো মানে ইয়েটা পেলে, আর যারা অনেকেই এই কাজগুলো তোমরা মানে, আমি তো কয়েকজনকে পাঠিয়েছিলাম ছবি কদিন আগে, কিন্তু অনেকেই এই কাজগুলো আগে দেখেছো, হেমার কাজ যথেষ্ট পরিচিত। এটা তো বোধহয় 2009-এর কাজ, দেখে থাকতেই পারো। তো কি মনে হয় তোমার, কোন জায়গা থেকে আমি মানে পোস্টমডার্নিজমের যে আলোচনাটা করলাম সেখান থেকে কি পাচ্ছি আমি এখানে, যেটাতে আমি রিলেট করতে পারি? হলো হোমওয়ার্ক দিলাম আর এই অবস্থা। না আমার যেটা অভিক বলো। আমার যেটা মনে হয়, পাখিটা মানে একটা রেডিমেড মেটেরিয়াল, সেটা মানে যে কোনো জায়গা থেকে কিনেও আনা যায় বা তৈরিও করতে পারে। সেটা একটা কনটেক্সটে উনি ব্যবহার করছেন, মানে মাইগ্রেশন যে কারেন্ট ইস্যু গুলো, তার মধ্যে একটা টেক্সচুয়ালিটির মধ্যে দিয়ে উনি ব্যবহার করছেন। হ্যাঁ, কিন্তু টেক্সচুয়ালিটিটা কিভাবে প্লে করছে, মানে টেক্সচুয়ালিটিটাকে তোমাকে যদি মানে দুটো কথা বলতে বলা হয়, ঠোঁটের মধ্যে মানে যে মানে ওইগুলো মানে লিখছে, মানে কি বলবো, মানে ফাউন্ড করছে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে, ওই টেক্সট গুলো সংগ্রহ করছে, কালেক্ট করে তারপর ওটাকে অ্যাসেম্বল করছে একটা রকম ভাবে। তাহলে ওই যে সেটা ঠোঁটে টেক্সটটা নিয়ে থাকা, সেটা কিন্তু হ্যাঁ মানে পাখি যেন কুড়াচ্ছে, জিনিস টেক্সট কুড়াচ্ছে, এবং তার মধ্যে কিন্তু যে এটা ব্রিলিয়েন্ট জায়গাটা হচ্ছে, এই টেক্সট গুলো তো নেওয়াও বিভিন্ন উৎস থেকে, বিভিন্ন সোর্স, এগুলো একটার সঙ্গে একটা কোনো সম্পর্ক নেই, সব একটাই জায়গায় বাঁধা সবগুলো, যে এগুলো সবই মানে হিউম্যান মাইগ্রেশন, ডিসলোকেশন নিয়ে টেক্সট গুলো। তা এই যে পাখিগুলো, পাখি তো ঘুরে বেড়াবে, এটা ওটা তোলে, ওটা তোলে, এগুলোর মধ্যে কোনো রিলেশনশিপ নেই যা তোলে। এই টেক্সট গুলো তারা তুলছে, এই টেক্সট গুলোর মধ্যেও মানে তুমি এই টেক্সট গুলোকে যোগ করে, আমি সেইটাই ওই স্লাইডটায় ছিল যে সব টেক্সট গুলো লেখা, কিন্তু তুমি যদি পড়ে যাও, তুমি কিছু একটা টেক্সট না, ওর মধ্যে যে টেক্সচুয়ালিটিটা, এই যে টেক্সচুয়ালিটি যখন বলছো, জিনিসটা কিন্তু কনসেপচুয়াল, জিনিসটা মেটেরিয়াল বা ভিজুয়াল নয়। টেক্সটটা ভিজুয়াল হতে পারে বা নাও হতে পারে, কিন্তু টেক্সচুয়ালিটি ব্যাপারটা বোঝার ব্যাপার। যে এই টেক্সটগুলোকে সব যদি জড়ো করো, এই জিনিস টেক্সটগুলো পুরোটা যদি পড়ে যাও, তোমার মনে হবে যে এটা একটা সাবজেক্ট আছে, এটা ব্যাস, এ ছাড়া তো কোনো সম্পর্ক নেই। সুতরাং এটা ডিসজাংটিভ, ওই পাজল পিস, ওই আগেরটার মধ্যে মানে এগুলোকে, এই পাখিগুলোকে তুমি এমন ভাবে অ্যারেঞ্জ করো, যে কিভাবে অ্যারেঞ্জ করবে, আমি একভাবে অ্যারেঞ্জ করবো, তুমি একভাবে অ্যারেঞ্জ করবে, ওই শেলফে একরকম অ্যারেঞ্জ করা, তোমাকে যদি দেওয়া তুমি আরেকভাবে অ্যারেঞ্জ করো। সুতরাং এর মধ্যে রেডিমেড আছে, যেটা তুমি বললে, রেডিমেডের ব্যাপারটা আছে, সেটাকে যদিও ওটাকে কিছু করছে, এটা ফাউন্টেনের মতো না, ওই 200 ইয়ের মতো না, ওটা কিছু করছে, হ্যাঁ সেখানে ফাউন্ড অবজেক্ট, সেখানে ও ওইটাকে একটা রূপ দিচ্ছে, সেখানে তারপরে হচ্ছে এই টেক্সট গুলোকে, তার মানে কি এই যে মাইগ্রেশন, এই মানে যেরকম পাখিদের মাইগ্রেশন, সেমনি মানুষের মাইগ্রেশনেরও ইটস এ ভেরি কমপ্লেক্স থিং। এটার কোনো একটা কারণ নেই, একটা মতামত নেই, এবং এই কতগুলো ফ্র্যাগমেন্ট, এই যে পোস্টমডার্ন যে ফ্র্যাগমেন্টের উপাসনা, কোনো হোলসামনেসের পরিবর্তে, এইটা প্রচন্ড ভালো আসছে আর কি, যেন পুরো জিনিসটা একটা মেন্টাল পিস এর সাজানো, কিন্তু মানে যেন শেলফে সাজানো, যেন শোভার, কিন্তু ওর মধ্যে কিছু মানে কিছু কিছু টেক্সট আছে খুব সিরিয়াস, মানে তাদের মানে একটা পাওয়ার, এর মধ্যে একটা খুব অবলিকলি, এর থেকে শিল্পা গুপ্তর থেকে অনেক বেশি তোমার ইনডিরেক্ট একটা ক্রিটিক অফ পাওয়ার আছে, যে মানে কাকে ক্রিটিক করছে, একটা সমাজ, একটা ইয়ে। অ্যাকচুয়ালি ওর ফোকাস ছিল এই কাজটায় বোম্বেতে, মুম্বাইতে যে মাইগ্রেশন হয়, যে বিভিন্ন ভারতের জায়গা থেকে যে কাজের জন্য, তাদের নিয়ে লেখা। তা কি কোনটাকে ক্রিটিক করছে, যে তোমার ইন্ডিয়ান গভর্নমেন্টকে? না, সেরকম না, এটা ইভেন মুম্বাই থেকে তুমি অন্য মাইগ্রেশনের চিন্তা আসতে পারে তোমার কাছে, যে ডিসলোকেশন সারা পৃথিবীতে হয়েছে, হচ্ছে,
সেখানে কোনো ক্রিটিকটা ওই শিল্পা গুপ্ত কাকে ক্রিটিক করছে? একজন তো নয়, বিভিন্ন দেশে বিভিন্ন সময়, সুতরাং একজনের ব্যাপার না, পাওয়ার কে ক্রিটিক করছে। এখানে আরেকটু ইনডিরেক্ট হলো পাওয়ারের ক্রিটিকটা আছে, যে যে ক্যাপিটালিজম মানে এই যে মানুষ যে ডিসলোকেটেড হয় কেন। আমি ডিসলোকেশনের সময় বলেছিলাম যে মানুষ কিন্তু যে মানে আমরা যারা হোয়াইট কলার সেটা আলাদা, দ্যাট ইজ আ হোল ডিফারেন্ট থিং, যে আমার চয়েস আছে কিন্তু আমি তাও আসছি। কিন্তু যারা চয়েসের এই যে মেক্সিকো থেকে ঢোকে ইউএসএ তে, বা তোমার পাকিস্তান মানে বাংলাদেশ থেকে ইন্ডিয়া ঢোকে, অ্যাকচুয়ালি মানুষ কিন্তু যেটাকে বাড়ি হোম মনে করে সেটা ছেড়ে যেতে চায় না, সে যায় বাধ্য হয়ে। এখন বেটার লাইফের জন্য আমি যাচ্ছি বলে ওটা কিন্তু ভলান্টারি নয়। আমরা বলি হয়তো নিজের ইচ্ছায় যাচ্ছে, না, বেটার লাইফে যাচ্ছি, আমাকে যেতে হচ্ছে, সেটাও ইনভলান্টারি। তো সেই জায়গা, হ্যাঁ বলো। একটু ব্রেক দিচ্ছি আর কি। আমি যেটা জানি আর কি, সেটা হচ্ছে হেমা অ্যাকচুয়ালি হচ্ছে সিন্ধি ফ্যামিলি থেকে আর কি বিলং করতো আর কি। তো সেইখান থেকে একটা রিফিউজি একটা সেটা মানে থাকলে, সেটা তো মানে থাকলে আরো রিচ ব্যাপারটা, যে নিজের একটা উদ্বাস্তু প্রেক্ষাপট যদি থাকে তাহলে তো আরো রিচ। যে মানে ধরো এই যে বাংলাদেশ, আমার বাবা মা, আমার যে ফ্যামিলি ইস্ট বেঙ্গল, আমাদের কোনো ড্রামা নেই। আমার বাবা মা কলেজে পড়তে এসছে কলকাতায়, তারপরে ফিজল মানে ধাপে ধাপে শিফট করে গেছে। কোনো ওই যে দাঙ্গার সময় ফেলে পালিয়ে ওসব আমাদের নেই, কিন্তু কিছু তো আছে, কিছু ফ্যামিলির আছে। আমি নিজেকে উদ্বাস্তু মনেই করি না। আমার বাবাদের, সেই জন্য আমার বাবারা যখন বাবা মা যখন ওই কথাগুলো বলতেন আমরা হাসতাম। এখন ভাবি কি খারাপ লাগে যে ওই যে নস্টালজিয়া। আমাদের তো কোনো, আমি যাইনি কোনোদিন, আমি কিচ্ছু জানি না ওই সম্বন্ধে। আমি তো যেটা আমেরিকায় বড় হওয়া একটা, ধরো এ থেকে, আমি ইন্ডিয়া বলছি না, ইন্ডিয়া তো ফিরে যায়, বাচ্চারা যায়, এখানে জন্মানো বাচ্চারা, ধরো এমন জায়গায় সিরিয়া থেকে যারা এসছে, যে বাচ্চা যে বড় হবে এখানে, সে তো সিরিয়া চেনেই না। হ্যাঁ, এখন আমি তো সে মানে ওই রকম, আমি একরকম ইন্টেন্সিটির বলছি না, কিন্তু অ্যানালজি আছে। আমি তো পশ্চিম, এই যে বাঙাল ঘটির যে আমাকে কোনোদিন, আমি জানি বাড়ির দিক থেকে বাঙাল, সেই জন্য আমাকে ইস্ট বেঙ্গলের সাপোর্টার হতেই হবে। হ্যাঁ, ঘটি এইগুলোর মধ্যে কিন্তু এগুলো ডিপ ব্যাপার, আমরা এগুলো ভাবি না এগুলো নিয়ে। সেটা কিন্তু বাড়ির যদি একটা ট্রমাটিক ব্যাক, যাদের ওই ওয়েস্টে বা ইস্টের বর্ডারে দাঙ্গার মধ্যে, তাদের তো আলাদা একটা প্রেক্ষাপট থাকবে। সেটা যদি হেমার থেকে থাকে দারুণ। কিন্তু এই যে মানে পোস্টমডার্নিজমের জায়গা থেকে এই যে ফ্র্যাগমেন্টেশন, এটা ভীষণ, মানে সবগুলোকেও জড়ো করার একটা এফার্ট রয়েছে এই পাখির গুলোর মধ্যে দিয়ে। কিন্তু পাখিগুলো তো একটা জাতের নয়। পাখিগুলোর মধ্যে দেখো ওইখানে মেটাফর আছে, পাখিগুলো বিভিন্ন জাতের, তাদের মধ্যে একটাই কমন এলিমেন্ট, তারা সবাই মাইগ্রেটরি বার্ড। এই টেক্সট গুলো এক্স্যাক্টলি তাই। আর এর মধ্যে তুমি যদি বিভিন্ন ভাবে সাজাও এগুলোকে, তাহলে তোমার ল্যাঙ্গুয়েজ গেম আসছে, ল্যাঙ্গুয়েজের মিনিং এর ব্যাপার আসছে, যে মিনিং ইনডিটারমিনেট এটসেট্রা। আমার মনে হয় এটা খুব পাওয়ারফুল কাজ, মানে ওর কাজ পাওয়ারফুল, অন্য কাজও, কিন্তু এইটা আমার মনে হয় ল্যাঙ্গুয়েজে, আমি সেই জন্য এইটাই দেখালাম আর কি। আচ্ছা, এবার তাহলে চলে যাই আমি সুবোধ বাবুর কাছে। সুবোধ বাবুর এইটা আমার কাছে আনফরচুনেটলি, এটা আমারই তোলা একটা গ্যালারিতে নিউ ইয়র্কে। আনফরচুনেটলি যে কল দিয়ে জল পড়ছে, এটার আমি ইডিয়েটের মতো ভিডিওটা করিনি। হ্যাঁ, আমি শুধু স্টিল ফটো তুলেছি। কিন্তু এটা তোমরা জানো, দিস ইজ নট আ ফাউন্টেন। এটাও দেখাবো আমি। আর এইটা আমি দেখিয়ে দিই, এই যে ইম্পিরিয়াল মেটাল, এটা হচ্ছে আমাদের রড। আমরা জানি এই যে টেবিলগুলো, এই যে টেবিলের মধ্যে, এটা আমাকে আমার আমেরিকান ছাত্রদের বোঝাতে খুব মুশকিল হয়, কারণ ওরা এটা জানে না। এই যে টেবিলের মধ্যে রড মেকায়, হ্যাঁ, সেগুলো একেবারে কালো করে দিয়েছে, তার মধ্যে ওটা কন্ট্রাস্ট আনার জন্য সোনার এগুলো, যে রড ইম্পিরিয়াল মেটাল, সেখানে একটা ওই, এখানে একটা সমাজের কাঠা মানে ক্লাসের ব্যাপার আছে আর কি, যেগুলো শ্রমিকরা করে, কিন্তু এটাকে আমি সোনা দিয়ে বানিয়ে দিলাম। আর একটা আয়রনিটা কি এখানে আয়রনিটা আমি জিজ্ঞেস করব তোমাদের।
এখানে একটা আয়রনি আছে, এটাকে সোনা দিয়ে বানানো হয়, মানে এই কনটেক্সট, এই টেবিলের ওপর। আচ্ছা, এই তোমার এই দিস ইজ নট আ ফাউন্টেন, এটাকে তুমি কিভাবে দেখবে? একটা তো হচ্ছে দিস ইজ নট আ ফাউন্টেন বলতে তোমার দুশোর ফাউন্টেনকে মিন করছে, এটা পরিষ্কার। দিস ইজ নট, যেহেতু রেডিমেড অবজেক্ট, এটা রেডিমেড অবজেক্ট, সেই জন্য ওই না। কিন্তু এই যে টাইটেলটা দেওয়া, এটার একটা কারণ আছে, মানে একটা আমি অন্তত একটা কারণ পাচ্ছি। আর হচ্ছে পুরো কাজটার অন্যান্য জিনিস, ওই যে জলটা পড়ছে দেখলে, ওটা কোনো একটা গ্যালারিতে কিছু একটা সিস্টেম করেছিল, কোনো ভিজছে না, ওটা ওই ওর মধ্যে পাইপ আছে বোধহয় ভেতরে লুকোনো, ওটা আবার রিসাইকেল হচ্ছে, এটা বলে দিলাম। তো বলো। হ্যাঁ, একটা কথা যেটা আমার মনে আসছে সেটা হলো শ্রীবদনটা দেখো। হ্যাঁ, হ্যাঁ, জল সংরক্ষণ নিয়ে কোনো চিন্তা ভাবনা কি এই কাজটার মধ্যে দিয়ে উঠে আসছে? আমার মনে হয় না জল সংরক্ষণের চিন্তা ভাবনা, আমার মনে হয় না। এটা জাস্ট কনভিনিয়েন্সের জন্য করেছে। আর হ্যাঁ, সংরক্ষণে ওই জায়গাটা গ্যালারি এটাও বলবে যে আমি কেন জলটা নষ্ট করব, সেটা সেটা একটা ব্যাপার আছে, কিন্তু আর্টিস্টের দিক থেকে নয়, ওটা গ্যালারির লজিস্টিক্সের দিক থেকে আমার মনে হয় জল। আর আরেকটা বড় কারণ হচ্ছে গ্যালারির মধ্যে কি করবে তুমি, ভিজে ভিজে গেলে ওই জল যাবে কোথায়, চ্যানেল করতে হবে, সেই জন্য করা। আমার মনে হয় না কাজের ডিসকোর্সটার মধ্যে এই জল সংরক্ষণের জায়গাটা, তুমি ওটা ভালো একটা ইন্টারেস্টিং অবজারভেশন, কিন্তু আমি ওটা দেখিনি ওইভাবে আর কি। আমি জানলাম তোমার কাছ থেকে, আমার আর্টিস্টের উদ্দেশ্যর দিক থেকে ওটা ম্যাটার। ওগুলো মানে আর্টিস্টের উদ্দেশ্যটা হচ্ছে যে মানে ও তো ওই যে স্টেনলেস স্টিলের দিয়ে করে, তারপরে আমার ওর কাছে ওই যে স্টেনলেস স্টিলের যে বাসন দিয়ে করে, ওখানে তো ইন্ডিয়ায় তো জানো গালাগাল দেয়, ওটা ইন্ডিয়ার পভার্টিকে সেল করছে, হুইচ ইজ নট কমপ্লিটলি আনট্রু। এখানে আমি ওটাকে ফেলে দিই না, কিন্তু আমার কাছে ওই হাংরি গডস বা ওইগুলোর থেকে যখন ও অ্যালুমিনিয়ামে শিফট করলো এই যে গরিবের জিনিসে, এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাইছি, যেমন ওটাতে একটা আমার কাছে এটা আবার হ্যাঁ ক্লাসের দিক থেকে আমার কাছে এটার একটা আলাদা, আমি মানে এটা খুব কনফ্লিক্ট, মানে হ্যাঁ ওই অভিযোগটা উঠবে, কিন্তু এই কাজের দিক থেকেও এটা অনেক সিরিয়াস আমার কাছে। তো বলো কি কি দেখছো তুমি, মানে অবজেক্ট গুলোর মধ্যে দিয়ে এটা আমাদের রোজকার পোস্ট মডার্নিজমের জায়গা থেকে, আমাদের ওইটা হচ্ছে লক্ষ্য। বলো। হ্যাঁ, সেটা একটা নির্দিষ্ট ক্লাসের কথা তুলে ধরছে ভীষণভাবে। তো এবার কনসেপচুয়াল ওই জিনিসগুলোর মধ্যে আটকে যেও না যে ও ওইগুলোকে তোমরা ও তো ফাউন্ড ওগুলো, কিন্তু তুমি কনসেপচুয়াল জায়গা থেকে রাখো। হ্যাঁ, কনসেপচুয়াল জায়গা থেকে যে ফ্র্যাগমেন্টেশনের কথা বললেন, সেইটাও কি এখানে রয়েছে? হ্যাঁ, ফ্র্যাগমেন্টেশন রয়েছে, আর রয়েছে ফ্র্যাগমেন্টেশন শুধু অবজেক্ট গুলোর না, ফ্র্যাগমেন্টেশন রয়েছে আরেকটা ব্যাপারে, যে তোমার টেক্সচুয়ালিটির দিক থেকে কিভাবে আমি দেখতে পারি ফ্র্যাগমেন্টেশনকে এখানে। এই যে তোমার, আমি যাই আবার এই যে এই যে সমস্ত তোবড়ানো কালো এগুলো থেকে কি, হ্যাঁ এটা মেমোরিটাকে তুলে ধরছে, একটা মেমোরি মানে কি, বিভিন্ন মেমোরি বলতে আরেকটু যদি করে বলো। মেমোরি বলতে আমি বলতে চাইছি ওগুলো ব্যবহৃত হওয়া হ্যাঁ সেই যে এতদিনের ব্যবহারের ফলে তার মধ্যে যে এখানে আমি আরেকটু পোয়েটিক জায়গায় ঠেলতে পারি যে এই প্রত্যেকটার মধ্যে একটা মানুষ, এবং ও এটা স্বীকার করে, আমি সেদিন একটা ইন্টারভিউ দেখছিলাম, এটা আমার ইন্ডিপেন্ডেন্ট অবজারভেশন, কিন্তু আমি দেখলাম ওর যে প্রত্যেকটার মধ্যে একটা ফ্যামিলির গল্প, হ্যাঁ ফ্যামিলির গল্প, প্রত্যেকটার মধ্যে একটা পভার্টি বলো বলো বিভিন্ন ন্যারেটিভ রয়েছে, কিন্তু পোস্টমডার্ন অ্যাঙ্গেল থেকে এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে যে কিন্তু এই ন্যারেটিভকে ওই আগের গুলোর মতো তুমি জোড়া দিয়ে কিছু করতে, মানে কোনো একটা বড় উপন্যাস হবে না, এই ন্যারেটিভ গুলো। আর একটা হচ্ছে অ্যাননিমিটি, জিনিসগুলোর মধ্যে কোনো অথর নেই। ওই অন্য দুটো কাজেও তাই, ওখানে বোধহয় শিল্পা গুপ্তর কাজে আমার মনে পড়ছে ওই শীটে, ওই যে শীটগুলোতে নাম লেখা আছে কার কে লিখে, কিন্তু হেমার কাজে নেই, এটাতে কোনো অথর নেই। এই অথরশিপকে কমপ্লিটলি, এটা হেমার কাজে বিরাট,
কোনো কে লিখেছে ম্যাটার করছে না, এগুলো জাস্ট ফ্লোটিং ওয়ার্ডস। আর এখানে ওয়ার্ডসও না, এই জিনিসগুলোর মধ্যে দিয়ে আমি যে মানে এটার মধ্যে একটা ইমোশনাল জায়গা আছে, কিন্তু সেটাকে আবার আমি বলছি, আমি আসছি টাইটেলটার কথায়, কিন্তু আগে বোঝা যাক এই যে স্তূপীকৃত এত বাসন, এর মধ্যে কোনো সলিড গল্প নেই, সমস্ত কিছু মানে এক একটার মধ্যে গল্প আছে আমরা জানি, যেইটার জন্য আমি মনে করি এটা খুব সিরিয়াস স্টেপ ওই স্টেনলেস স্টিল থেকে ওগুলোর মধ্যে পুরোটার মধ্যে একটা ইন্ডিয়ার মিডল ক্লাস। আমার জিজ্ঞেস করেছিল, আচ্ছা ইন্ডিয়াতে এত অবসেস কেন স্টেনলেস স্টিলের বাসন নিয়ে? আমি বললাম যে ফ্র্যাঙ্কলি আই ডোন্ট নো, মানে এই চকচকে স্টেনলেস স্টিলের এটা কালচারাল জায়গায় চলে গেছে। হ্যাঁ, স্টেনলেস, কারণ ধরো সাউথ ইন্ডিয়ায় যখন কফি দেয়, এ শালা কফি তো স্টেনলেস স্টিলে খেতে তো জান বেরিয়ে যায় রে, বা ঠোঁট পুড়ে যায়। তো কমন সেন্স যে ইনসুলেশন যেটা আছে সেরকম জিনিস দেবে না, ওই শালাই বাটি। হ্যাঁ ঠিক আছে, ওটা হলো, ওরাও বলে যে ওইটাকে ওই ঢেলে 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 তুমি জিনিসটাকে আরো ব্লেন্ড করবে এবং গরমটাও কমে আসে, সেটা ঠিক। কিন্তু ওভারঅল ইন্ডিয়ায় বাঙালিদের মধ্যেই এটা রিলেটিভলি কম। নর্থ ইন্ডিয়া এবং সাউথ ইন্ডিয়াতেও মিডল ক্লাস ফ্যামিলি মানে একটা পুরো দেয়াল ভর্তি ওই থাকবে। কেন রে ভাই? আমি জানি না ভাই কেন, এটা কালচারাল জায়গায় সব সময় মুখ দেখবো এরকম একটা জিনিস। মাঝে হিন্দালিয়াম বলে একটা জিনিস বেরিয়েছিল, মানে হিন্দালিয়ামটা কম দাম, কিন্তু স্টেনলেস স্টিল মাইরি একটা প্রাইড ফ্যামিলির, তাই তো? আর কাজের লোকের শালা ঠিক কাজ করছে কিনা সেটার একটা পরীক্ষার জিনিস ওটা, মোচ আরো ওখানে স্টেন দেখা যাচ্ছে, অসাধারণ একটা ব্যাপার, তুমি ভেবে দেখো। কিন্তু ওই যে ব্যবহারটা, তার থেকে আমার এইগুলো আমার কাছে আরো অনেক বেশি জোরালো, বাট অ্যাট দ্য সেম টাইম এটাতে ওই প্রশ্নটা ওঠে পভার্টি। হ্যাঁ আছে, এটা আমি অস্বীকার করছি না, কিন্তু তার জন্য আমি না সুবোধ গুপ্তকে ফেলে দিতে পারি না। যেখানে ইন্ডিয়া অনেকে কলকাতায় অন্তত দেখেছি দুর্ছাই করে, আই থিঙ্ক ইজ আ সিরিয়াস। এই যে যারা এই যে সুবোধ গুপ্ত, জিতিশ কাল্লাত, আমার অনেক সমালোচনা থাকতে পারে, ভারতী খের, তোমার রিনা কাল্লাত, এরা হচ্ছে রাফলি একটু ছোট বয়সে, কিন্তু রাফলি ব্রিটেনের ওয়াইবি এর অ্যানালগাস আর কি। ডেমিয়েন হার্স্ট, ক্রিসোফিলি, এদের ট্রেসি এমিন, এদের অ্যানালগাস। ওদের আরেকটু বেশি বয়স, এদের সব ওই 4 ঘরে 5 পেরোয়নি এখনো, অ্যারাউন্ড 50। ওদের আরেকটু বেশি, কিন্তু এরা ওইটার অ্যানালগাস। কিন্তু আমি মনে করি এরা প্রত্যেকে, আমার অনেক সমালোচনা থাকতো, কিন্তু সিরিয়াস আর্টিস্ট। তুমি যদি এদের মানে কন্টেম্পোরারি আর্টে এদের তুমি সমালোচনা সহ যদি এদের সঙ্গে, এদের কাজের সঙ্গে এনগেজ না হতে পারো, তাহলে তুমি, আমি এই 4 জনই 5 জনই বলছি না, আরো আছে, তাহলে তুমি কন্টেম্পোরারি ইন্ডিয়ান আর্টের একটা জায়গা মিস করে গেলে আর কি। আমি মনে করি এরা যেগুলো কাজের জোরালো জায়গা, যথেষ্ট প্রাসঙ্গিক বক্তব্য আছে। একটা আমি আগে দেখিয়েছিলাম রিনা কাল্লাতের যে ওয়ার্ল্ড ম্যাপটা, ওটা আনিনি, বেশি সময় নেই বলে। তো এই যে ন্যারেটিভ, আমার যেটা সবচেয়ে টানে এই কাজটায়, যে এত জনের হাজার হাজার মানুষের প্রত্যেকটাতে একটা, আমরা অর্থাৎ ডিহিউম্যানাইজড হয়ে গেছে না, ইন্ডিভিজুয়াল অবজেক্ট। কিন্তু তুমি যদি ওইভাবে ভাবো, তাহলে প্রত্যেকটার মধ্যে একটা ইন্ডিভিজুয়ালিটি আছে, কিন্তু আমরা জানি না, অ্যানোনিমিটি অ্যাট দ্য সেম টাইম। আর প্রত্যেকটার মধ্যে একটা হিউম্যান গল্প আছে। আর দিস ইজ নট আ ফাউন্টেনটা হচ্ছে এখানে, আমি মনে করি এটা খুব ভালো টাইটেল, যে আমি এটা ফাউন্ড অবজেক্ট ইউজ করছি, ওইভাবে ইউজ করছি, বাট দিস ইজ নট পার্ট অফ আ ডিসকোর্স লাইক দাদা মুভমেন্ট, যে দুসময়ের যে অ্যান্টি আর্ট জেস্টার, আমি তা করছি না। এটা অ্যাকচুয়ালি মানুষের, এটা ওই অ্যান্টি আর্ট স্ট্যান্ড নয়। দিস ইজ নট আ ফাউন্টেন, মানে দুসময়ের যে উষ্মাটা ছিল সিভিলাইজে, আমার সেই জায়গা থেকে আমি করছি না। এখানে একটা অনেস্ট অ্যাডমিশন আছে। ওর একটা কাজ আছে, ওই একটা মাটি দিয়ে, ওটা গোবর দিয়ে করেছিল অ্যাকচুয়ালি, ফর্ম একটা, তার মধ্যে ওর গ্রামের সব ডোবানো, মানে গর্ত করে, চশমা, মাটি খোঁড়ার যন্ত্র, ওই ইনস্ট্রুমেন্ট এইখানে এই গ্যালারিতে ছিল। আমার মানে ওটা ওখানে গোবর দিয়ে করতে পারবে না, আর অত গোবর পাবে কোথায়? এখানে মাটি দিয়ে করেছিল প্ল্যাটফর্ম। আই থিঙ্ক ইটস কোয়াইট মুভিং। ওর সেই জায়গায় সুবোধ গুপ্তর আমার মনে হয়
যে হি ইজ লেস পোস্ট মডার্ন দেন হেমা উপাধ্যায় বা অন্যরা, কারণ ও কিন্তু অনেক ওই 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 যে হোম টাউনের একটা আছে ওর, ওই যে ওই বিহারের ওই যে রেলওয়েতে এই জায়গাটা ওর সব সময় থাকে। সেই জন্য মাঝে মাঝে যে আম দিয়ে, এই ব্রঞ্জ কাস্ট আম, নাম আমজান্তা, আম মানে ওটা আম, এগুলো না, ওটা হচ্ছে পোস্ট মডার্ন, ইজ আ ভেরি মানে লঘু ল্যাঙ্গুয়েজ গেম, মানে ল্যাঙ্গুয়েজ গেমের খুব ওয়ার্ড প্লে, খুব হালকা জায়গায় মজার, কিন্তু ওটাকে আমি বেশি সময় দেব না। কিন্তু এইটা এবং এই যে ইম্পিরিয়াল আয়রন যেটা দেখাতাম, ওটার মধ্যে আয়রনিটা কি বলতো? আয়রনিটা কি যদি বলতে পারো? ওই টেবিলটা দিয়ে চিন্তা করতে হবে। ভাবো কনস্ট্রাকশনের সময় ওই টেবিলটা কি, দুটো রড দেওয়া থাকে, এরকম করে রড মেকায়, তাই তো? এই সেই জায়গা থেকে চিন্তা করে এটা আয়রনিটা কি। এখানে একটা ক্লাসের ব্যাপার আছে। আমি একটা ক্রিটিকের পাওয়ারের ক্রিটিক আছে, কিন্তু একটা আয়রনি আছে। মাথা গেল না? সোনা নরম মেটাল, ওটাতে ওইভাবে দেখানোর দরকারই পড়বে না। ওটা তো, ওটা সোনার চেহারাটা ওই 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 ওটা তো অ্যাকচুয়ালি লোহারে বাবা, ওটা তো সোনা নয়, ও তো রং করেছে। ওই ওই যে রডের এগুলো আছে, তুমি সবসময় ওটা আমরা জানি, ওটা কনস্ট্রাকশনে কংক্রিটের ফ্রেম করে, আর্মেচার করে। কিন্তু এর যদি সোনার হয় ইম্পিরিয়াল মেটাল, মানে হচ্ছে ওটা তো সোনা দিয়ে তো আমাদের তো স্ট্যান্ডার্ড, ইকোনমিক স্ট্যান্ডার্ড রিজার্ভ ব্যাংকে। তা আমি কিন্তু সোনা যদি, তাহলে ওর ওই টেবিলটার কোনো ফাংশনই থাকে না। হ্যাঁ, ওটা এগুলো হচ্ছে ওর ওর একটু লেস কমপ্লেক্স প্লে, কিন্তু ইটস ইন্টারেস্টিং। আর এই দিস ইজ নট আ ফাউন্টেন, আমি আই উড আর্গিউ যে এটা ইজ এনাফ সিরিয়াস, এটা মেনে নিয়ে যে হ্যাঁ, দেশের লোকের কাছে এটা ওই সেল আউটের ব্যাপারটা, তুমি আজকে এত বড় লোক। হ্যাঁ, ভারতী খেরের একটা ইন্টারভিউতে দেখলাম তার স্টুডিওর নাকি 3টে ফ্লোর। হ্যাঁ, একটা ফ্লোরে এক এক রকম কাজ হয়। আর ওরা তো মানে ও না, ভারতী খের হচ্ছে প্রচন্ড বড় লোকের মেয়ে আর কি, ওদের মানে ফ্যামিলি মানি আছে। এনিওয়ে, সেইগুলো উঠতেই পারে কথাগুলো। আচ্ছা, এবার চলে যাই আমি যেটা করব, এই পরেরটা মিঠু সেনেরটা আমি তোমরা পরে এটাকে দেখে নিও। ওই ইয়েটা একটা লিংক আছে, ভিডিও নিচে লিংক পাবে। আমি বেশিক্ষণ চালাবো, এটা প্রায় 15 মিনিটের একটা ক্লিপ। এটা হচ্ছে একটা পারফরমেন্স যেটাতে আমি ছিলাম, কিন্তু এটা আমার তোলা না, এটা প্রফেশনাল এডিট করা ভিডিও। নিউ ইয়র্ক একটা মিউজিয়ামে একটা কন্টেম্পোরারি ইন্ডিয়ান আর্ট একটা শো এর ওপেনিং এর দিন মিঠু সেন এই পারফরমেন্সটা করেছিল, আমি ওখানে উপস্থিত ছিলাম। ক্যামেরায় যে কেন আমাকে দেখা যাচ্ছে না সেটা হতে পারে, কিন্তু আমি ছিলাম, আমি একেবারে সামনে থেকে এটা দেখেছি। এটা আগে আমি চালাবো অ্যাবাউট 5 মিনিট, হ্যাঁ 5-6 মিনিট, এটা অ্যাবাউট 15 মিনিট, পরে তোমরা এটা দেখে নিও আর কি। Hindustan, Husa, Yuta, Diksa, Yikpao. Good God, we love them without take up Busana. He get got his libasa. He cast the Malik Stomatina. He got out Tilam Subatis to Malefsu. How the cut hit is in the eye. Young would mom no, legal to the have saved there without 2 hours. Bali Tamal Bal Aligaste Picasso, the kick counseling. This so called Hinda Basana Bull Lagadam was Dini on the cassette of Auligaza. His quality, his Wakula on the Aklagram Simigla in Asonia.
in hello someone in king akoso in a ho khab देख स्ट्रोक के दिगर जहां देख सुनिया ये कागुल दबरी सो दिम तो ली फिक सवा कि खामस्टिंग की लागु सिंग दाउ जा निंजो हिंजो बम रिलेव्स टिक दाबुस लिखा इंग से हसली एक विगा देसा गेडो ड्रिका हिस्सो ये काबड़ी से मैं गिल वो से मैं दम यहाँ बुढ़ ले बस नहीं ना हम सेट हाउ ड्रिप गाछ लेका ड्रिप गाउ नो माम मिलेगा हिंग सा ब्री सु हिंग सा ब्री सु बिंग सा ही hin haliaso hu da duslik wa hu nekla dregeseto ik hu la halik sabada din lus leklamu in kasimali din a pi sa ik ko li gani namu ni nang liu ding da thing da li tu kirta si sa vika husa hukka husa rusi huk a u si wa Dreno. Ye kambre to sika kisika liki wow ki wandro sika suki wow gi wad destra wow likausa. Wow, 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 Rus, in how his semana, he pasenia, his sawani, in dusavano, dris, hokapisi, he kasi, he walik zamani, you see lao, see so, in Ila have colleagues in Mindy Dualisa in counting li pusta Dickasilika Kuvavi the Sugandu Vandilira Drutsita Nandu Kateka Hauda Umbalaka Sudingilila Sama Hikatana Uhaso He Alusa Nazi Tasu Tita Hauta Gaza Niba Uka Duka Susa Disa Husa Pisa Hin Uwa Su Uka Uka Se He in Wow Sikan Musudu in the Wasa in the Waso Nisa in so in Wow Strep Kansukun Wow so wow in do who alik sambani sauli I do house Buddha say he so you lao down swing down il a say no one no sa no ba so kan ni no wa look see now you lao you kill sene basni andrus lawasi Dringa ho sike. He koso now. He koso. That's niga he now kustita. Hindu stick like a suki. That's it. Kick kos. He hustana out in drop park street. Lao sin ni da hunsino Hindu kakasinwa lima mandri street mambrini indrali rusa. In ha se ab nikasoniga আচ্ছা আমি এটা এইখানে থামাচ্ছি তোমরা পরে ওই লিংকটা থেকে গিয়ে দেখে নিও কি বুঝলে না আরেকটা যেটা আমার মনে হয় যে ল্যাঙ্গুয়েজ হ্যাঁ পুরো প্লে করেছেন আর মানে কিভাবে এই যে মানে আমরা যা আগড়ম বাগড়ম বকেছি চারটে পর্বে এখান থেকে তুমি কি টানতে পারো সূত্র না আমার মনে হয়েছে যে ও যে ল্যাঙ্গুয়েজটা কথা বলছে বা
কানেক্ট করার চেষ্টা করছে, ওটা কিন্তু আমরা কিছু বুঝতে পারছি না কি বলছে, মানে হজবরলে যাই হোক সেই সুকুমার রায়ের মতো। কিন্তু ওর আমার কোথাও না কোথাও মনে হচ্ছে ওর যে জেস্টার আর বডি ল্যাঙ্গুয়েজ এবং ওর টোন দিয়ে যখন টোন মানে কথা বলার সময় যে টোনে যে ওঠানামা হচ্ছে, কোথাও না কোথাও সেটাকে মানে কানেক্ট করতে পারছে আর কি। ও অ্যাকচুয়ালি কি বলতে চাইছে সেটা মানে এখানে মানে সে তো ইনডিটারমিনেট, ল্যাঙ্গুয়েজ তো ইনডিটারমিনেট। নব বলো। এর আগে একটা আলোচনা হয়েছিল যে জায়গাটা ওই যে মানে চেয়ারটা আমি লিখছি একটা ফরাসি ভাষায়, আমি চেয়ার না বলে মানে এখানে সেই ধরনেরই একটা পাচ্ছি, যেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ আমি যাই বলি না কেন, যে ভাষাতেই বলি না কেন, সেটা অন্য যে জানে না তার কাছে ওটা মানে ওটা হিজিবিজি বলছে না একটা ভাষা বলছে, কিন্তু এবার নো এখন এটা মিউজিয়াম কন্টেক্ট, এটা যদি রাস্তায় দাঁড়িয়ে করো লোকে তো ভাষা বলছে। মিউজিয়ামে ওটা জানে পারফরমেন্স, ওই যে ডিসকোর্সের কনটেক্সটে, আর্টের ডিসকোর্সে এটা বুঝতে পারছে আফটার আ ওয়াইল যে জিবারিশ, ওটা কোনো ভাষা না। কিন্তু প্রথম দিকে তুমি অডিয়েন্সের ইয়েটা দেখলে প্রথম দিকে ও তারপরে আনকমফোর্টেবল যখন রিচ করছে, তারপরে আস্তে আস্তে কিন্তু অডিয়েন্স, যেহেতু এটা আর্টের, এটা রাস্তায় করলে কি হবে এটা দেখার ব্যাপার আছে। আমি জানি না ও রাস্তায় করেছে কিনা পাবলিক প্লেসে, কিন্তু এখানে তো আরেকটা মনে হয় এরকম পারফরমেন্স আছে। হ্যাঁ, ও এটা করে, ওর এমন করেছে। আরেকটা জায়গা, আমি একটা সিম্পোজিয়ামে নিউ ইয়র্কে আরেকবার এসেছিল, ও একটা প্রেজেন্টেশন দিল নিজের কাজ নিয়ে পুরো এইভাবে, হ্যাঁ স্লাইড দেখাচ্ছে পুরো এই করে গেল। তারপরে একটা প্যানেল হয়েছে, সেখানে লোকে কথা বলছে, একটু কনভারসেশন, সেখানে ওকে জিজ্ঞেস ও এইভাবেই বলে যাচ্ছে। হ্যাঁ, আরে তখন বলছে ওরে তুই এটাকে ছাড়, এবার তো সত্যি করে কথা দেখলে, মানে সত্যি করে কথা আবার কি, আমি এইভাবেই কথা বলি। হ্যাঁ, অ্যাফেজিয়া বলে একটা ব্যাপার আছে, APHASIA। অ্যাফেজিয়া হচ্ছে তোমার যখন স্ট্রোক ফোক হয়, ওই কথা বলতে পারে না, এটাকে অ্যাফেজিয়া বলবে লোকে। কিন্তু ও অ্যাফেজিয়াটাকে আমি যা শুনেছি ওর নাকি ছোটবেলায় সোশ্যালি অকওয়ার্ড ছিল, ওর মানে কথা আর্টিকুলেট করা বা এটা অকওয়ার্ড ছিল। তারপরে ওর একটা কমপ্লেক্স ছিল যে ইংরেজিটায় ফ্লুয়েন্ট না, হ্যান ত্যান এসব, সেই জায়গা থেকে ল্যাঙ্গুয়েজটা নাকি এসছে, এটা আমার শোনা কথা। তা ও অ্যাফেজিয়াটাকে ইউজ করে, যে আমি যে আর্টিকুলেট করতে পারছি না, এটাকে ইউজ করে ল্যাঙ্গুয়েজের বেসিক ক্যারেক্টার কি সেখানে ও আঘাত করছে। হ্যাঁ, ওর প্রথম দিকে ভাবো যখন ওপর যে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা, পলিটিক্যাল বক্তৃতা দিচ্ছে, তুমি যদি ভাষা বসিয়ে দাও সেখানে পলিটিক্যাল, তুমি কিন্তু মানে, তারপরে হচ্ছে একটা কিছুকে ব্যাখ্যা করছে বিভিন্ন জায়গায়, মোমেন্টে বদলাচ্ছে, বাচ্চাটার সামনে সফট হয়ে গেল, তারপরে আরেকজনের কাঁধে মাথা রাখলো, সেখানে একটা ভালোবাসার কথা বলছে। আমরা ইমাজিন করতে পারি তার মানে কি, আমরা জেস্চারে এই যে আমাদের মতো করে ল্যাঙ্গুয়েজ বসাতে আমাদের কালচার শেখায়, কিন্তু ল্যাঙ্গুয়েজ আদতে কি? তাহলে ল্যাঙ্গুয়েজের কোনো বাঁধা ধরা জায়গা নেই। এখান থেকে একটা ভুল কনক্লুশন হচ্ছে যে যদি আমি বলি যে জেস্চার এমনই ইউনিভার্সাল, সবাই ওটা বুঝতে পারে না, এরকম হতে পারে। অনেক কালচারে এরকম কাঁধে মাথা রাখলে সেটা খুব অপমানজনক হতে পারে, তাই না? এরকম হতে পারে কাঁধে, যেমন মেয়েদের টপলেস কিছু কালচারে নর্মাল, কিন্তু সেই কালচারগুলোতে, আফ্রিকায় কিছু কালচারে মেয়েদের টপলেস অন্তত গ্রামের দিকে নর্মাল, কিন্তু সেই কালচারে মেয়েদের থাই দেখানোটা অসম্ভব অপমানজনক। এরকম আছে। আমাদের যে ওই যে জেস্চারগুলো ইউনিভার্সাল নয়। হ্যাঁ, আমরা যে হাসি মুখ মানে একটা সোসাইটিতে অনেক মাস্ক আছে, আফ্রিকান মাস্ক, হাসি মুখ মানে অ্যাকচুয়ালি ওটা খুব থ্রেটনিং একটা স্পিরিট, কিন্তু দেখাচ্ছে হাসি মুখ, ওটা মোটেই ক্যারিকেচার না। তা এগুলো ইউনিভার্সাল না, কিন্তু আমরা সবসময় এরকম ভাবে যখন কেউ এক্সপ্রেস করে নিজেকে, আমরা প্রচন্ড একটা অ্যাংজাইটিতে ভুগি। অ্যাংজাইটিটা দেখেছিলে অডিয়েন্সের মধ্যে? অ্যাংজাইটিতে ভুগি, আমরা চাই মানে তৈরি করতে। ল্যাঙ্গুয়েজ সবসময় আমরা একটা মানে তৈরি করতে চাই, এবং সেই মানেটা আমি ওখানে পাচ্ছি না। মানে আবারও বলছি, একজন হয়তো মনে করি ওটা ভাষা বলছে আমি বুঝছি না, আরেকজন বলবে না ওরা জিবারিশ বলছে, কিন্তু সেই জন্য আমি কোথায় আমি শেল্টার নিচ্ছি? জেস্চারে। জেস্চারও তো ল্যাঙ্গুয়েজ, সাইন ল্যাঙ্গুয়েজও তো ল্যাঙ্গুয়েজ, এবং সেইভাবে ওর কমিউনিকেশনের যে আমাদের যে ল্যাঙ্গুয়েজ দিয়ে যে আমরা কমিউনিকেট করি, বডি ল্যাঙ্গুয়েজ এবং
ভাষার বলা ভার্বাল ল্যাঙ্গুয়েজ, সেই জায়গাতে এবং স্পিচ, রিমেম্বার ওই পোস্টমডার্নিজমে কিন্তু লেখার থেকে বেশি মানে এই যে লোগোসেন্ট্রিক কালচার, ওয়েস্টার্ন কালচার, লোগো মানে টু মাচ রিলায়েন্স অন রিটন ওয়ার্ডস, এটাকে পোস্টমডার্নিজম চ্যালেঞ্জ করে। এ বলে আটারেন্স বা স্পিচ অনেক বেশি ইম্পর্টেন্ট। এই স্পিচ যে বলছে এইটার একটা রোল আছে। তো সেই জায়গা থেকে ও ভাষা কি সেই প্রশ্নটাকে সামনে আনছে এখানে। কিন্তু তুমি যখন পারফরমেন্সটা হয়ে গেল পুরোটা, তোমার মনে হবে একটা জায়গায়, মানে তুমি যদি অফকোর্স একটা পার্টি, তুমি যদি প্রথম থেকে বলে বাজে বকছে দেখবো না, সেটা আলাদা কথা, সেটা সব আর্টেই তাই। কিন্তু তুমি যদি একটা পার্টিসিপেটরি মুডে থাকো, তোমার এটা হয়ে যাওয়ার পর মনে হবে এই মানুষটাকে যেন কোথায় আমি চিনি, একটা হিউম্যান ব্যাপার আছে, কিন্তু আবার একটা অধরা থেকে যাচ্ছে, কোথাও অধরা কতগুলো জায়গা থেকে যাচ্ছে। এটা ফুকোর একটা মানে ফুকোর লেখায় আছে যে এই যে আমরা বললে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করো, বলো ট্রান্সলেট করে এই যে আর্টিস্টরা যে আমাকে অনেক বলেছে যে আমার যে কাজের মধ্যে যে টেক্সট, ধরো কিছু লেখা ব্যবহার করছি, ওটা ইংরেজিতে করতে হবে বা এতে করতে হবে যাতে লিঙ্গুয়া ফ্রাঙ্কা, যারা সবাই বুঝতে পারে। কিন্তু ফুকোর বক্তব্য হচ্ছে তোমার ভাষায় তুমি লেখো, তুমি যদি বাংলায় বা সংস্কৃত বা হিন্দিতে লেখো বা হিব্রুতে লেখো, অন্যে বুঝছে না, ওটা ডিজাইন হচ্ছে এই যে ভার্বাল এতে যেরকম ওটা আওয়াজ, হ্যাঁ তাই হবে। যে ফুকোর বক্তব্য হচ্ছে যে আদার, এই যে অপর, যাকে আমি চিনি না, অপর, ও তো একটা আদারনেস তৈরি করছে ওর ওই পারফরমেন্সের মধ্যে দিয়ে, যেন আমি একটা আদার, যে এক্সোটিক, আমি এইটা ইচ্ছা করে তৈরি করছে যাতে তোমাকে ওর মধ্যে দিয়ে নিয়ে যাবে। তো ফুকোর বক্তব্য হচ্ছে যে দা আদারকে, এই যে আদারকে সবসময় আমি জানবো, এটার মধ্যে একটা লোগোসেন্ট্রিক ব্যাপার আছে। ওয়েস্টার্ন কালচার তো তাই করেছে, অন্য জায়গায় গিয়ে এই তোমার ল্যাঙ্গুয়েজ বলো, আমি গিয়ে টুকবো দিয়ে আমারটা ট্রান্সলেট করবো, এই যে অ্যানথ্রোপোলজিস্টরা যা করেছে। হ্যাঁ, তাতে অনেক কিছু আমরা রেকর্ড আছে, কিন্তু বলছে যে তাতে এই সবসময় আদারকে যদি পুরোটা আমি বোঝার চেষ্টা করি, ওর মধ্যে একটা পাওয়ারের ব্যাপার থাকে, যে আমি তাকে নিপীড়নও করতে পারি পরে সেটা দিয়ে। সেই জন্য আদার ইজ অলওয়েজ আননোয়েবল টু সাম এক্সটেন্ট, এটা তোমায় মেনে নিতে হবে। সেই জন্য একটা আর্টিস্ট, যদি কোনো আর্টিস্ট আমাকে বলে যে আমি এটা বাংলায় একটা কিছু লিখছি আর সালা এক্সিবিশন হবে নিউ ইয়র্কে, আমি কি টেক্সট দিয়ে দেবো পাশে দেখবে, আলো টেক্সট দেওয়ার দরকার নেই। তারা ওই যে তুমি ইন্ডিয়ানার, তুমি কেন নিউ ইয়র্কে বা ধরো অন্য দেশে ইংরেজি মানে সবটা তুমি নিজেকে মেলে ধরবে, এই যে আর্ট না হলে তো একটা দেয়াল থেকে, হ্যাঁ দেয়াল থেকে গেল, দেয়াল মানে আমাদের যে ডিফারেন্স, সেই জায়গা থেকে ওর একটা রহস্য যদি থাকে, তার যদি ইন্টারেস্ট থাকে, তোমার ইয়ের ছবি তুলে নিয়ে গিয়ে সে দেখুক বাংলা ইজ দ্য 8th মোস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, বা হিন্দি, সংস্কৃত, ও তো অনেক সোর্স আছে আজকে, ইন্টারনেটে বসলে ওইগুলো দিলে ছবি ও বার করে নিতে পারে যদি বোঝার হয়। আর মানে আমার এই অডিয়েন্স বাড়ানো, আমি সব কিছু ইংরেজিতে করতে হবে বা ফ্রান্সে গেলে ফ্রেঞ্চ ট্রান্সলেশন দিতে হবে, নট নেসেসারিলি। তার মানে এই নয় যে ভাষাকে অতিক্রম করে যে মিউজিকে যে বলে সব তো সবাই এক জায়গায় মিউজিক না, তা না। এই যে বাধাটা, অস্বস্তিটা, এটা ইজ পার্ট অফ পোস্টমডার্ন জেস্টার, যে আমি আমাকে অধরা রাখবো তোমার কাছে। সেই জন্য ওর ওই যে ও সেটাকে এক্সট্রিমে নিয়ে যাচ্ছে, এই জিবারি মানে একেবারে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যে ল্যাঙ্গুয়েজ ডিকনস্ট্রাকশনে যা বলা হয় তার অনেকটা নিয়ে ও কাজ করে, সেটা ও থিওরি পড়ে করুক বা না করুক। আমি তো বললাম আগের দিন যে আর্টিস্টের ওটা কাজ না যে ম্যানুয়াল পড়ে আমি ইয়ে করবো, পড়তেও পারো, অনেক আর্টিস্ট আছে এক্সট্রিমলি ওয়েল রেড, আমি এরকম আর্টিস্ট দেখেছি তাদের কাজও জোরালো আর তারা দেরিতে মেরিতে সব পড়েছে, কিন্তু ওইটা পড়ে প্রসেস করা তোমার ক্রিয়েটিভিটির আউটপুটের দিক থেকে ইট ইজ আ ডিফিকাল্ট জব। সুতরাং কতগুলো ব্যাপারে সচেতন থেকে বাকিটা, মানে তুমি আর্টিস্ট, তুমি প্র্যাকটিসিং আর্টিস্ট, তোমার অত দেরিদা পড়া, হ্যাঁ কিছু কাজ করা দেখি তো কি বলে হতে পারে, কিন্তু আমি পড়ে নিয়ে তারপরে আমি করবো কাজ, ও কোনোদিনও তোমার কাজ হবে না। তো আমি লাস্ট এটাই যাচ্ছি, আমার যেটা এটাতেও একটা আমি একটা ভিডিও ক্লিপ আছে, সেটা হচ্ছে জিতিশ কাল্লাতে যে কাভারিং লেটার, এটা আমি পরে রিসার্চ করে দেখলাম, ওর অ্যাকচুয়ালি আমি যতদূর পেলাম 3টে কাভারিং লেটার আছে।
আমি তিনটে এখানে দেখাচ্ছি না, মানে তিনটের ফটোগ্রাফ আমার দেখালে ভালো হতো, আমার এটা ভুল হয়ে গেছে, আনলে হতো। একটা হচ্ছে ও বিভিন্ন জায়গায় করেছে, একটা হচ্ছে একটা অ্যাক্রিলিকের ওপর ও নেহেরু প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া কি কোন দিকে যাবে তাই নিয়ে যে তার অ্যাড্রেস, আর একটা পার্ট ওর উপরে অ্যাক্রিলিকের ওপর প্রিন্ট করে সেটাকেও পুড়িয়েছে। এমন আমি জানি না কি করে অ্যাক্রিলিকটা পড়েনি, কিন্তু ওই লেটার গুলো পুড়ে গেছে। এবার মানে কালো পোড়া লেটার, কিন্তু ওই শীটটা রয়েছে। এইভাবে ও বেশ কয়েকটা দিয়ে করেছিল, কাভারিং লেটার একটা। আর একটা হচ্ছে আর্ট ইনস্টিটিউট অফ, এটা একটু মুখ দেখতে হবে, আর্ট ইনস্টিটিউট অফ শিকাগোতে, ওখানেই ওই যে বিল্ডিংটা, ওই বিল্ডিংটা আর ওইভাবে এখন নেই, কিন্তু ওই সাইট, ওখানে বিবেকানন্দ এসছেন ওই যে ধর্মীয় সম্মেলন, সর্বধর্ম সম্মেলনে 1890-এর দশকে। এখন ওইটাই আর্ট ইনস্টিটিউট অফ শিকাগো, মানে ওই আর্ট ইনস্টিটিউট অফ শিকাগোর পাশের বিল্ডিং ছিল, ওই বিল্ডিংটা ইটসেলফ নেই, কিন্তু আর্ট ইনস্টিটিউট অফ শিকাগো ওটাকে গিলে নিয়েছে, দিয়ে বিল্ডিংটা ভেঙে টেঙে মনে, কিন্তু ওইটাই সাইট। সেই জন্য আর্ট ইনস্টিটিউট অফ শিকাগোর সামনের যে রাস্তাটা শিকাগোয়, ওটার নাম মিশিগান অ্যাভিনিউ, বিশাল রাস্তা, সে চলে গেছে মাইলের পর মাইল। তার ওই পোর্শন ধরো এবার হাফ মাইল ওই ইন্ডিয়ান মানে অ্যাসোসিয়েশন থেকে পিটিশন করে ওটাকে বিবেকানন্দ অ্যাভিনিউ নাম দেওয়া হয়েছে। তা ওইখানে আর্ট ইনস্টিটিউট অফ শিকাগোতে ঢোকার পর তো মানে ও তো ওয়ান অফ দ্য মোস্ট, মানে আর্ট ইনস্টিটিউট অফ শিকাগো হচ্ছে আর্ট স্কুলের মধ্যে আমেরিকায় হার্ভার্ড আর কি, বুঝলো তো, ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস আর্ট স্কুলস। আবার মিউজিয়ামও আছে, খুব ভালো মিউজিয়াম এবং বড় মিউজিয়াম। তা ওই সিঁড়ির যে এই যে মানে সিঁড়ির প্রত্যেকটা সিঁড়ির মাঝখানে যে ওই ইয়েটা মানে ভার্টিক্যাল জায়গাটা, ওইখানে বিবেকানন্দর স্পিচটা ও ফ্লুরেসেন্ট লেটারে লিখেছিল এবং আলো নিভিয়ে দিলে ওটা গ্লো করে, এটা একটা করেছিল। আর এইটা যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে কাভারিং লেটার, আমার ধারণা এটাই কাভারিং লেটার নাম্বার 3, আমি নাম্বার এটাই বোধহয়, এটা 12 সালের। এটা হচ্ছে গান্ধীজি একটা চিঠি লিখেছিল হিটলারকে, সেইটাকে নিয়েও করেছে। এই হচ্ছে তার কিছু ইয়ে দেখালাম। এটা একটা ফিল্ম, যে মানে এটা ফিল্মিক প্রজেকশন। আচ্ছা, এইটা আমি এটা চালাচ্ছি, এটা 5-6 মিনিট, এটা চলুক। Covering letter essentially is a dark room where the illumination itself becomes a piece of correspondence as the shaft of light interacts with a descending film of mist. And essentially it is within this relationship with this light through which the alphabets, the letters, which are essentially the absence of light, they are shadowy letters that roll on the floor towards you as one confronts the work, appears in inverse, and at the sort of bottom of this film of mist, it is fairly illegible and continues to gain legibility as the letter rises within this film of descending mist. At some point it becomes evident that these collective letters, these alphabets, form a piece of correspondence written in first person. So when you walk in, it says, "Dear friend, friends have been urging me to write to you for the sake of humanity," and makes a very distilled 7-line plea to rethink what you might do with the world to, as stated in the letter, save the world from going to a savage state. It's really when the letter rises fully that you realizes that the author of the letter was Gandhi and the intended recipient was Hitler, written at a moment which was a key moment in the world's history, because this was 5 weeks before the outbreak of the Second World War, and perhaps weeks before the concentration camps, which until then were really labor camps with extreme mortality rates, were soon to become chambers of death. And it's kind of written at this kind of imminent moment, and yet the letter itself is almost like a haiku. And like a lot of Gandhian gestures, it almost feels like the letter is meant to convey a freight of provocations, not just to the intended recipient on a particular date,
but perhaps go beyond its delivery date and intended recipient to speak to anyone, anytime, anywhere. And it is in that location that covering letter, I think, reaches out today to any person who might inhabit the space of the letter and also traverse and walk through the letter, momentarily occupying the space of correspondence between possibly one of the greatest proponents of peace writing to one of the most brutal perpetrators of violence that ever inhabited this planet at that point in time. And I think the location of the body in between these two figures, these absent figures through this piece of correspondence, is really a space of self-reflection that I think makes covering letter. So the way covering letter came to me was, of course, there was the interaction with the actual letter, which hangs in a corner of a beautiful small Gandhi museum in Bombay. And the letter kind of remained with me some ways in my mind for a long period of time. But the way it came to me as covering letter in my mind's eye was this traversable film that anyone could occupy momentarily and also could kind of absorb these alphabets on their bodies as they leave. This is really the image. But over time, and I know there's an inescapable relationship with the cleansing image of mist, but also the freight of historical experience of this descending vapor that could be read in many, many ways. And that's really something that's actually emerged from the viewing of the work, and others have experienced that too, and people have had very strong visceral experience of inhabiting the letter along with that history. And I've experienced this a lot of times in my work, that images form in the making of the work. They don't form in the conception of the work, and this has been yet another experience of that, really. Okay. ওকে, বলো কি বলতে চাও? ওর প্রথমটা পুড়িয়ে দিয়েছিল, তার কারণ ইন্ডিয়া সেই মানে ইন্ডিয়া অনেক সমস্যা, মানে সেগুলো তো হয়নি, নেহরুর ভিশনটা সেটা পুড়িয়ে দিয়েছে। সেকেন্ডটাতে বিবেকানন্দর এটাকে কন্টেক্সচুয়ালাইজ করেছে অন সাইট। আমার কাছে ওই দুটো এগ্রিয়েবল। কিন্তু ফার্স্ট অফ অল যে এখানে পোস্টমডার্ন কি, এখানেও সেই ভাষার ব্যবহারটা দেখা যাচ্ছে কিন্তু। হ্যাঁ, কিন্তু একটা তফাৎ হচ্ছে হেমা বা এর কাজের থেকে, শিল্পাগুপ্ত বা কাজের থেকে এটা তফাৎ হচ্ছে। এখানে ভাষার ব্যাপারটা হচ্ছে এটা একটা টেক্সট, মানে একদম মানে এখানে কোনো ওই ফ্র্যাগমেন্টেশন আছে, মানে এই এটা না। আগের দুটোই যে বললাম ফ্র্যাগমেন্টেশনের শব্দটা তো দেয়নি, কিন্তু ফ্র্যাগমেন্টেশন মানে ওরম না যে 5 জায়গা থেকে নিয়ে, এখানে একটা লোকের টেক্সট। সুতরাং সেই ভাষার ব্যাপারটা থাকলেও টেক্সটের ব্যাপারে, টেক্সটের ক্ষেত্রে এটার কিন্তু একটা ডেফিনিটিভ জায়গা আছে এই তিনটেতেই। আর এটাতে তো আছেই, কারণ এটা একটা চিঠি গান্ধী লিখেছিল হিটলারকে। তো এটা ছাড়া মানে ভাষার সঙ্গে আর কি তুমি ভাবতে পারো এখানে, যে এখানে টেক্সটের যে এই যে চিঠিটাকে ব্যবহার করছে, এটার অন্য কোনো দিক। আরেকটা ব্যাপার হলো, এটা একটা ঐতিহাসিক দলিলকে উনি ব্যবহার করছেন আর্টের মধ্যে, এটা অ্যাকচুয়াল চিঠি, মানে বিবেকানন্দর এটা তো বিবেকানন্দ বক্তৃতা দিয়েছিলেন, সেটাকে ও লিখেছে। নেহেরুরটাও নেহেরুর স্পিচ থেকে নিয়ে ও এখানে ওই চিঠিটার ফ্যাক্সিমিলিটা মানে ফটোকপিটাই একদম ওই টাইপরাইটারে লেখা, ওইটাকেই ও ইউজ করেছে, বা ওটার একটা রেপ্লিকা। আচ্ছা, এটা কি এরকম একটা কোনো জায়গা যেটা মানে আমার বোঝার অসুবিধা হতে পারে, সেটা হচ্ছে যে হিটলার মানেই হচ্ছে মানে হচ্ছে যে একটা ধ্বংস, মানে এই যে একটা যুদ্ধ মানে সাংঘাতিক, এবং তার ঠিক একটা উল্টো পোল হচ্ছে কিন্তু মানে গান্ধীও স্বীকার করেছিল এই চিঠিটা লেখার কিছুদিন বাদে, যে যখন হলোকস্ট শুরু হলো, যে গান্ধী বলেছিল আমার সত্যাগ্রহ যে নন ভায়োলেন্ট এখানে খাটে না, নন ভায়োলেন্ট মুভমেন্ট
is premised on the assumption যে প্রতিপক্ষ আমাকে অন্তত হিউম্যান বিং হিসেবে দেখবে। প্রতিপক্ষের হিউম্যানিটির কাছে অ্যাপিল করছি তো আমি নন ভায়োলেন্সে। যেখানে প্রতিপক্ষ তোমাকে সাব হিউম্যান হিসেবে দেখে, জন্তু হিসেবে দেখে, সেখানে কিন্তু নন ভায়োলেন্ট ওটা স্বীকার করেছে। সত্যাগ্রহ, সিভিল ডিসঅবিডিয়েন্স, এই কোনো কাজের মেয়ে, ইউ হ্যাভ টু পিক আপ গানস টু ফাইট দিস কাইন্ড অফ ইভিল, এটা বলেছিল পরে। কিন্তু হ্যাঁ, ওই পোলটা, আমি ওই পোলটার ব্যাপারে আরেকটা কথা বলার আছে, পরে আসছি, কিন্তু আছে। কিন্তু এবার ভাষার ব্যবহারের মানে ল্যাঙ্গুয়েজের ব্যবহারের ক্ষেত্রে এখানে কিন্তু অনেক স্ট্রেট ফরওয়ার্ড, যে একজনের লেখা একটা চিঠি উক্তি সে ব্যবহার করছে, এটা ঘটনা। কিন্তু এবার হচ্ছে এই এটা তুমি যেটা বললে ওই পোল স্যাপার্ট ওই ব্যাপারটা আছে, কিন্তু কিভাবে করছে এবার হচ্ছে ব্যাপারটা, যে ওই যে ফিল্মের মধ্যে দিয়ে যে একটা মাল্টিমিডিয়া ইনস্টলেশন, সেখানে আমি তো আগের দিনই বলেছিলাম যে আমার কাছে একটা অদ্ভুত, যে জেনি হলজার যে সারা জীবন টেক্সট নিয়ে কাজ করে গেল তার কোনো উল্লেখ নেই। এবং শুধু তাই নয়, আমি ওর সঙ্গে হোমি ভাবার একটা ইন্টারভিউ দেখছিলাম, সেখানে হোমি ভাবা বলছে মেরি কেলি আরেকজন আর্টিস্ট, তার ওখানে চুপ করে রইল। কোনো এইটা ইন্ডিয়ান আর্টিস্টদের আমি বুঝি না, এটা প্রবলেমটা কি। ওই যে এন পুষ্পমালা, সে স্টেজ ফটোগ্রাফ করে পারফরমেন্সের টাইপের, সে সিন্ডি শেরম্যানের থেকে কোনোদিন তার মানে এটা হতেই পারে যে তুমি তার কথা ভাবোনি, হ্যাঁ মানে এটা হতে পারে, এটা হয় না অ্যাক্সিডেন্টালি আমি একটা কাজ করছি, সেটা আগে একজন করেছে আমি তার কথা জানি, সেটা হতে পারে। কিন্তু তোমার কাজের যে তোমার কাজকে কন্টেক্সচুয়ালাইজ করতে গেলে তোমার তো এটা ইন্টেলেকচুয়াল, এথিক্যাল শুধু নয়, ইন্টেলেকচুয়াল একটা দায়িত্ব, যে হ্যাঁ আমার ওর সঙ্গে মেলে, সেটুকু বলে, সেটুকুও বলে না এরা, আশ্চর্য। মানে এনিওয়ে, তো ওই টেক্সটের যে ব্যবহার, সেই টেক্সটের এখানে এই হেমার বা শিল্পার কাজের থেকে আলাদা হচ্ছে, এখানে টেক্সটে একটা ফিজিক্যালিটি আছে, ও তিনটেতেই একটা ফিজিক্যালি টেক্সটে একটা জায়গায় এখানে মুভ করছে, আর আর্টিস্ট অফ শিকাগো আর নেহেরুটা মুভ করেনি, কিন্তু একটা ফিজিক্যালিটি আছে, যেটা তোমাকে এখানে অন্য দুটো থেকে তফাৎ হচ্ছে, এখানে টেক্সটটা তার ভার্চুয়ালিটি দিয়ে, যে ছায়া আর কি, ভার্চুয়ালিটি দিয়ে তোমাকে এনগালফ, তুমি তো হেঁটে যাচ্ছ ওটার মধ্যে দিয়ে, তোমাকে পুরো এনগালফ করে নিচ্ছে তার মধ্যে, যেটা অ্যাকচুয়ালি জেনি হলজার করে ইদানিং কালের, মানে গত 10-15-20 বছরের কাজের মধ্যে। ও আগে যে টেক্সট নানাভাবে ইউজ করতো, কিন্তু এখন হচ্ছে যে তুমি টেক্সটের মধ্যে দিয়ে হেঁটে যাবে, সেই জায়গাটা স্বীকার করা দরকার। এটা অসম্ভব ডিসইনজেনুয়াস আমার কাছে স্বীকার না করা। তুমি ওর কাছে ডিরেক্টলি ঋণী হও বা না হও, এখানে সুতরাং টেক্সটটা একটা ফিজিক্যালিটি আছে। আর হচ্ছে যে হ্যাঁ, মানে আমার কাছে আমার মনে হয়েছে অন্য কাভারিং লেটার দুটো অনেক স্ট্রং এটার থেকে, ইন দ্য সেন্স যে তুমি যে পোলটা বললে, সেই পোলের বাইরে, মানে এটা ওই হিটলার ভার্সেস গান্ধী, এর বাইরে মানে নেহেরুটা যেন পুড়িয়ে দিয়েছে, ইন্ডিয়া সেই জায়গায় মানে সেইটা পালন করতে পারেনি বলে ওইটা, বা ওই যে বিবেকানন্দর যে বক্তৃতার সাইটটা এক্সাক্ট ঘরটা নেই, তা কিন্তু ওই সাইটটাই বিবেকানন্দ, ওই সিঁড়িতে লিখলাম, ওই সিঁড়িটা ছিল না তখন, সিঁড়িতে লিখলাম, এইগুলো বা হয়তো ছিল তখন, কিন্তু ওই মানে এই যে আর্কিটেকচারের মধ্যে আমি এমবডি করে দিচ্ছি বিবেকানন্দর কথা, অনেক স্ট্রং এখানে। মানে ওই পোলের ওই যে দুটো পোল, ওটা আমার কাছে বেশি দূর যায় না। মানে আজকে গান্ধী আর হিটলারের মধ্যে দুটো পোল নির্মাণ করাটা, দুটো মেরু, একটা খুব কি বলবো চাইল্ডিশ নাইভ। পার্টিকুলারলি যদি আমি দেখি যে গান্ধী, হিটলারকে আমি ফুল ইভিল বললাম, গান্ধী কি ফুল ভার্চু? অত্যন্ত কমপ্লিকেটেড ক্যারেক্টার ছিল গান্ধীর। সাউথ আফ্রিকা 1890s মানে ইন্ডিয়ার পলিটিক্স আসার আগে সাউথ আফ্রিকায় যখন লড়তে গিয়েছিলেন, তখন সাউথ আফ্রিকায় উনি লড়েছিলেন, সাউথ আফ্রিকায় ইন্ডিয়ান বংশোদ্ভূতদের জন্য। এই যে অ্যাপার্থাইড, তখন অফিসিয়ালি অ্যাপার্থাইড ছিল না, কিন্তু প্রচন্ড রেসিস্ট কালোদের। একটা কথা আছে কাফর, কাফর মানে হচ্ছে মানে খুব খারাপ কথা আর কি, কালোদের মানে কাফর বলে, মানে ওটা ডিরোগেটরি। উনি কাফর বলতেন এবং বলেছিলেন যে অর্ডার অফ থিংসে, নেচারে কালোদের ওপর যে সাদারা ডিসক্রিমিনেট করে, দ্যাট ইজ ওকে।
আমরা হচ্ছে হায়ার লেভেলে ইন্ডিয়ানরা, সাউথ এশিয়ানদের করে। আজকে গানা ইউনিভার্সিটিতে এই গত বছর গান্ধীর একটা স্ট্যাচু সরিয়ে দিয়েছে ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে। এটা খুব মানে এটা ইন্ডিয়াতে কেউ বলবে? আজকে আমি দেখতে চাই কোনো আর্টিস্ট এইটা নিয়ে কাজ করছে। হ্যাঁ, এখন তো বিজেপির রুল, বিজেপি তো চূড়ান্ত অ্যান্টি গান্ধী, কিন্তু বিজেপিও কিন্তু এখন নিয়ে নিয়েছে গান্ধীর জন্মদিনে। বিজেপিও প্রচুর মানে ওরা কিন্তু বুঝেছে যে এটাকে এটা হাতিয়ার করাটা মানে ওটা একটা মানে কোঅপ্ট করে নেওয়া যাকে বলে নিয়ে। কিন্তু ইভেন যদি কোনো ইন্ডিয়ান আর্টিস্ট এটা করে, বিজেপি এসে আগে গন্ডগোলটা করবে। ছি 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 ছি, জাতির জনক। হ্যাঁ, একটা দেশে জাতির জনক। সাউথ আফ্রিকা একবার গিয়ে জিজ্ঞাসা করে দেখো ব্ল্যাক অ্যাক্টিভিস্ট, যদিও নেলসন ম্যান্ডেলা জিনিসটাকে পিসফুল বলেছিলেন, না ওটা নিয়ে কথা বলে লাভ নেই, কিন্তু যেটা নেলসন ম্যান্ডেলার একটা শান্তির অ্যাপিল এটসেট্রা। কিন্তু তুমি একবার মানে একটু ইয়ং অ্যাক্টিভিস্টদের বলে দেখো গান্ধী সম্পর্কে, হ্যাঁ, তা সেটা নিয়ে কাজ কর। আজকে এই যে গান্ধী হিটলার, তুই ওকে ইভিল বললি, ঠিক আছে, যদিও মানে নাৎসিরা তো ইভিল দেখে না, যাই হোক আমাদের কাছে ইভিল। আর এদিকে কি ভার্চু পুরোটা গান্ধীর তো আমরা জানি অনেক, সেই মহিলার ইয়াং মেয়েদের পাশে শোয়া, এগুলো ইটস ট্রু। আমি তো কোনোদিন, আমি যে বড় হয়েছে মানে এই যে ইন্টারনেট আসার আগে আমি যে ছোটবেলাটা ইন্ডিয়া, কোনোদিন কেউ বলেছে এগুলো আমাদের? কোনোদিন। আমি যখন প্রথম জানলাম আমি শক, এই সাউথ আফ্রিকার ব্যাপারটা কোনো বইতে কোনোদিন দেখিনি। আর এই জন্যই মনে হয় ইনফরমেশনটা কি সত্যি কি ছিল তাদের কাছে, জিতেশের কাছে হয়তো ছিলই না ইনফরমেশনটা। এখন কিন্তু তাহলে তোমার কাছে যদি এখন ইনফরমেশন না থাকে, আমি তোমাকেই দায়ী করব, কারণ আজকে ইনফরমেশনটা না থাকার, তুমি একবার কম্পিউটারে বসলে ইনফরমেশনটা 15 মিনিটের মধ্যে পেয়ে যাবে, তাহলে তোমাকেই দায়ী করব আমি। আমাদের দায়ী করা যাবে না, ওই কারণ আমাদের কি ছিল মানে ইন্টারনেটের আগে যেখানে বই পাবো তখন জানবো, বা এখন তোমাকেই দায়ী করব আমি। আর্টিস্ট, তুমি যে রিসার্চ, এই যে রিসার্চটা, এইগুলো এই যে হেমার কাজে এর কাজে তো রিসার্চ আছে, তো সেই রিসার্চটা তুমি করোনি ঠিক মতো না। আসলে শোনো অশোক, জানে করবে না, কারণ আজকে যদি ও এই কাজটা বিদেশেও করে, ইন্ডিয়া থেকে বলবে এবং বিদেশের ইন্ডিয়ানরা বলবে তুমি ভিলিফাই করছো জাতির জনককে, বলবে। এবং সেটা জিতিশ কাল্লা, তাতে যদি দুটো কালেক্টর চলে যায়, হ্যাঁ, আমি এটা মানে না জেনেই বলছি, আমি এটা যে মানে পার্সোনা, এটা ক্ষতি হবে। কারণ বহু কালেক্টরকে তখন এরা বলবে যারা প্রতিবাদ করছে, বলে তুমি কেন নিচ্ছ ওর কাজ, আর তুমি ওর সঙ্গে অ্যাসোসিয়েট, এই তো যেটা ওই যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের ক্ষেত্রে হয়, কেরিয়ারের ক্ষতি হয়ে যাবে। ওই যে কন্ট্রোভার্সিয়াল হয়ে যাওয়া এবং তারপর যে পাবলিসিটি, মানে সেটাও তো একটা মানে, হ্যাঁ, কিন্তু সেটা ইন্ডিয়ান আর্টিস্টদের মানে তাতে তো তোমাকে একটা জিনিস মানতে হবে যে তোমার কেরিয়ারের একটু নড়ে যেতে পারে, সেটা তোমাকে জেনে নিয়ে করতে হবে। তুমি না জেনে নেমে পড়ো, তারপরে যেমন সনাতনের যে এই যে মা আসছেন, যেটা এই যে কদিন আগে, জানি না জানো কিনা ফেসবুকে, সে এক চারকোল ড্রয়িং, প্যাস্টেল ড্রয়িং দিয়েছে ইয়েতে, একটা নিকাব পরা মুখে, আর এদিকে ত্রিনয়ন লিখেছে মা আসছেন। কেয়া ঘোষ নাকে বিজেপির নেত্রী, সে দিয়েছে, শুরু করে দিয়েছে। তারপরে সনাতন দেখি ফেসবুকে চেঁচাচ্ছে আমাকে ডেথ থ্রেট দিচ্ছে। আলাম রে, ওরে ইডিয়েট, তুই নামটা দিতে গেলি কেন? অন্দ্রেস সেরানো পিস ক্রাইস্ট, ইচ্ছা করে পিস ক্রাইস্ট নাম দিয়েছিল কন্ট্রোভার্সি জেনারেট করার জন্য, কি এখানে তখন ওই ব্যাপারটা চলছিল, কালচার ওয়ার বলে। তুই যদি, আমার কথাটা হচ্ছে, তুই যদি তোর দেশের পরিস্থিতিতে তুই যদি না চাস কন্ট্রোভার্সি, তাহলে তুই সেরম ভাবে চল। তুই যদি ও যদি মা আসছেনটা না লিখতো, তাহলে ওটাকে অনেক ভাবে বলা যেত নিকাব না, ওটা তো প্যান্ডেমিকের ফেস মাস্ক। হ্যাঁ, বা ওই ত্রিনয়ন আছে তো কি হয়েছে, ভগবান হতেও পারে নাও হতে পারে, কিন্তু মা আসছেন দিয়ে দিয়েছে পুজোর আগে, বাস বকে সেই। আর যদি তুই বলিস যে না আমি তাও করব, তাহলে ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড ফর অল দ্য প্রবলেমস। এখন জিতিশ কাল্লারদের ক্ষেত্রে ওরা করবে না। তুমি গান্ধী নিয়ে যদি অন্য আর্টিস্ট করে, তাহলে ব্যাপারটা যে আমি বলাই আমার জাতির জনককে অপমান করি, ঠিক আছে, কিন্তু ইন্ডিয়ান আর্টিস্ট ইভেন আমেরিকাতে বা অন্য দেশেও বসে যদি করে, হ্যাঁ, প্রবলেম হয়ে যাবে।
প্রবলেম হয়ে যাবে মানে মানে রীতিমতো এই বিজেপি করবে, বিজেপি অসম্ভব অ্যান্টি গান্ধী, কিন্তু বিজেপি করবে, কারণ বিজেপির এখন একটা মানে পলিসি হচ্ছে, এটা এখানে হয়েছে বেশ কয়েকটা, যে টরন্টোতে হয়েছে, ওদের না ওরা যায় ওই যে তোমার অশোক এক সেকেন্ড, তোমার বিভিন্ন টক ফকে যায়, টক ফকে গিয়ে এই ধরনের ক্রিটিক্যাল কথা বললে, ইভেন অ্যান্টি গান্ধী বলে, ওরা না হট্টগোল করতে শুরু করে। ওটা ওদের একদম মানে সাংগঠনিক পলিসি। এটা গত কয়েক বছর ধরে চলছে। টরন্টোতে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে, ভন্ডুল আজ মানে প্রশ্ন করে, হ্যারাস করে, এটা করে করবে এখানে ইন্ডিয়ান। হ্যাঁ বলো অশোক। না আমি মানে সনাতন একটা গোল্ডেন চান্স হারিয়ে ফেললো। হ্যাঁ, আর ও বাবা আমাকে ডেথ থ্রেট দিচ্ছে, বলছে আমার মেয়েকে তুমি নিয়ে যাবে। তুই তো করেছিস কেন তাহলে? তুই এখন কাঁদছিস কেন? তুই হ্যাঁ মা আসছেন আসলে ওই যে লাইক, সরি সনাতনকে আমি অসম্ভব স্নেহ করি, আমি ওকে ক্লাস 5 থেকে দেখছি, ও সমীরের ছাত্র, সেই আঁকার স্কুলে শিখতে আসতো বাগবাজারে। হ্যাঁ, আমি একদিন সেই গেছি, সে একটা মন্দিরের নাট মন্দিরের বারান্দায় সমীর ক্লাস করাতো 81-এ, সব চলে গেছে, তার একটা ছেলে দেখি উপুর হয়ে ছবি আঁকছে, হাফ প্যান্ট পরা, তার ও আসছি স্যার বলে গেল, বললো এটা আমার বেস্ট ছাত্র, এর নাম সনাতন। হ্যাঁ, আমি ওকে অত্যন্ত স্নেহ করি, কিন্তু আমি ওকে দেখা হলো এটা বলবো যে তুই গেছিস কেন তাহলে? তুই মানে আসছেন খুব, ও কিছু না ভেবে, আর তোমার না ভাবলে চলবে কেন? আফগানিস্তানের এতে করতে গেছে ওটা নিকাব, আর তুমি ইন্ডিয়াতে বসে মানে এটা ফেসবুকে তো, যদি আমি আমেরিকায় বসেও করি এটা নিয়ে প্রবলেম হয়। আরে তুমি শ্রীজাতকে কি করেছিল একটা কবিতার লাইনের জন্য? ওই যে যোগী আদিত্যনাথ বলেছিল মুসলিম মেয়েদের কবর থেকে তুলে রেপ করব, সেটাতেও একটা কবিতা লিখেছিল, ধর্ষণ করবে করবে আমায় কবর থেকে তুলে, কন্ডম পরানো থাকবে তোমার ত্রিশূলে। সেটাতে ওদের এখন পলিসি হচ্ছে, ওরা বলে সংগঠনে তুমি মামলা করে দাও এর বিরুদ্ধে, মানে একজন এফআইআর, মামলা এফআইআর করে দাও। একটা নর্থ বেঙ্গলে একটা ছেলে, এই যেমন চটির প্যান্ডেল নিয়ে করেছে না ওই যে উকিল, ওটা ওরা তো একটা অর্গানাইজেশন, ওদের একটা পাওয়ার আছে। ওই উকিলটা হচ্ছে বিজেপি, কিন্তু উকিলটা আর কারো, ওদের বলা আছে যে এই যে লোন উলফ অ্যাটাক, তুমি একটা এফআইআর করে দাও, তাহলে একটা মানে হ্যারাস করা আর কি। তো এইবার করেছে একটা নর্থ বেঙ্গলে একটা ছেলে, ওটা পড়ে ওই যে ধর্মীয় ভাবাবেগে আঘাত, হ্যাঁ দিয়ে তারপরে তো যাক ধামাচাপা। এবার ও গেছে, এই বছর 3 আগের ঘটনা, গৌহাটিতে গেছে, জানি না এটা জানো কিনা, একটা কবি সম্মেলনে, হোটেলে, একটা হোটেলের কনফারেন্স রুমে হচ্ছে, অ্যাটাক করেছে ওইখানে, যে বার করে দাও ওকে। সে কেলেঙ্কারি, তাকে মানে আমি আমার শোনা কথা, কিন্তু ওর ফেসবুক পেজ থেকে গ্যাদার করা এটা, যে আটকে রেখেছে ওকে, সেই উদ্যোক্তারা পাগলা হয়ে গেছে, ওকে সে ঘরে বন্ধ করে। তারপর মমতার কাছে ফোন গেছে, মমতা তখন তার ক্ষমতা খাটিয়ে অসাধারণ রাইম, হ্যাঁ দিদি ওকে নিয়ে এসছে প্রোটেক্ট করে। এবার আমি জানি না, আমার মনে হয় এখনো দিদির কাছে বাঁধা, এবং দিদি ওকে এক সময় বলে দিয়েছিল তুমি আমাকে না জানিয়ে দেশের বাইরে মানে কলকাতার বাইরে যাবে না, আইসা মানে, কারণ আমরা ওকে ডাকছিলাম বস্টনে একটা ওই ইয়ের জন্য, একটা আমাদের একটা গ্রান্ট ছিল, নাটকের গ্রুপ যে আছে অফ কেন্দ্রিক, এখান থেকে ডাকছিলাম, আসলে বললাম আমাকে দিদি বারণ করেছি যেতে, এটা বলছি 18 সালের কথা। হ্যাঁ এইরকম, তা তোমাকে আজকে নামলে তো জেনে নামতে হবে। ওই যে চন্দ্রশেখর সীমান্তুলা, ওই যে এমএসইউতে, আরে তুই করছিস ঠিক আছে, সেটা না 7 সালে, অনেক আগে। আজকে তখন তো বিজেপি পাওয়ারে ছিল না, আজকে তোমার ওইটা বললে হবে? আর দিয়েছে কেয়া ঘোষ, তারপরে সে থ্রেটেড, জানি না তারপরে কি আর হবে, ওরা ওই থ্রেটেড ডাইড আউট, কিন্তু ওটা হচ্ছে পাবলিসিটি। তাই এইবারে গান্ধীর এইটা নিয়ে কি করবে? করবে না। জ্যোতিষ কাল্লার তার কেরিয়ারের ছাড়বে। অনেক 1 ঘন্টা ধরে আলোচনা হলো হোমি বাবার সঙ্গে, এইটা এই কাভারিং লেটার গুলো পার্টিকুলারলি এটা নিয়ে, একবারও উঠলো না। হোমি বাবা মানে ভালো আলোচনাটা ভালো, টেক্সটের বিভিন্ন এ নিয়ে খুব মানে রিচ আলোচনা, কিন্তু এইটা দেখলে মেরি কেলির নামে কিচ্ছু বললো না, ও একবার চুপ করে, ও বললো হোমি বাবা, ও চুপ করে আছে। আর হচ্ছে এই যে কন্ট্রোভার্সির জায়গাটা, আজকে যখন আমি গত বছর এখানে যে এই যে ব্ল্যাক লাইভস ম্যাটার মুভমেন্ট, সেই স্ট্যাচু কনফেডারেট সাদার্ন এই যে প্রো স্লেভারি এদের সব স্ট্যাচু তুলে ফেলা, তখন একটা খবর বেরিয়েছিল, আমার কাছে আছে ওটা, ঘানাতে ইউনিভার্সিটিতে, তারপর সাউথ আফ্রিকার বিভিন্ন ইউনিভার্সিটি থেকে গান্ধী স্ট্যাচু সরিয়ে দিয়েছে।
তা সেইগুলো নিয়ে কাজ করো দেখি, এই আর কি আমার সুনন্দা, হ্যাঁ বলো। সুনন্দা, তুমি যে গান্ধীজির আফ্রিকার তে যখন ছিল তখন যে ঘটনাটা বলছো সেটা সম্বন্ধে আমি একটু জানতাম, বাট এই যে তারপরে যেটা বলছিলে যে মেয়েদের সাথে শুয়ে থাকতো, ইয়ে করতো, তার তার এক মিনিট তার যে অথেন্টিসিটিটা কতটা, আমি যদি আমার সাথে যদি 4টে মেয়েকে সাথে ঘুরি, আর যদিও আমি পাবলিক ফিগার, স্টিল আমি এখনো সেটা একটা প্রমিনেন্ট একটা হয়ে যাবে। তো যেহেতু গান্ধীজি একটা সেই সময় একটা প্রমিনেন্ট ফিগার, যেহেতু তার সাথে সবাই চাইতো, সে ছেলে হোক মেয়ে হোক আর বাচ্চা হোক, যে তার সাথে থাকে। যদিও তার সাথে যদি অনেক ফটোগ্রাফস দেখা গেছে এবং শুয়েছে কিনা সেটা আমার জানা নেই, সেটা অথেন্টিসিটিটা কতটা, সেটাকে স্প্রেড করার জন্য কোন গ্রুপ স্প্রেড করেছে সেটাও আমার জানা নেই। এটা হ্যাঁ সেটা তোমাকে বলি যে এটা নিয়ে এনাফ লেখালেখি হয়েছে এবং ইন্ডিয়ার কোনো বিরোধী দল না, এটা নিয়ে জার্নালিস্টরা, অন্য দেশের জার্নালিস্টরা লিখেছে, হিস্টোরিয়ান লিখেছে, এবং এটা শোয়াটা ওইরম না, উনি নিজের ব্রহ্মচর্য মানে ইয়ের দেখার জন্য শুতেন, মানে ওই রকম আর কি, যে আমি ইয়ে করব না, অন্য কিছু হবে না, সেই জন্য ওটা হচ্ছে। তো সেটা যদি করে থাকে তাহলে তো আমি বলবো তাহলে তো অনেক ভালো। আমাদের এখানে যে স্বামীনারায়ণ আছে, স্বামীনারায়ণ, তো হ্যাঁ আমি একটু অন্য জায়গা থেকে আমি ইয়ে করছি, কিংবা অনেক স্পিরিচুয়াল ইয়ে রয়েছে, তারা বলে যে আমরা মেয়েদের দিকে তাকাবোই না। হ্যাঁ কিন্তু এখানে একটা ব্যাপার আছে, শোনো, এখানে একটা এজেন্সির ব্যাপার আছে। এবার আমি জানতে চাই সেই মহিলারাকে এতই স্টার স্ট্রাক ছিলেন, মহিলারা মানে খুব ইয়াং মেয়ে, স্টার্স এতই কি মানে এই যে একটা পুরুষের পাওয়ার ভার্সাস একটা মেয়ের এজেন্সি, তার সে কতটা ছিল, এগুলো আমি বলছি না, কিন্তু এটাকে কন্ডেম করতে হবে। এটা সাউথ আফ্রিকার ওই রেসিজমের মতো ব্যাপার নয়, এটা তুমি ঠিক বলছো, এটার মধ্যে একটা কমপ্লিকেটেড জায়গা, কমপ্লেক্স জায়গা আছে, কিন্তু আমার কথাটা হচ্ছে সেটা নিয়ে খোলাখুলি আলোচনা, যে আমাকে জানতে হবে। তাহলে তুমি যেটা বলছো যে অথেন্টিসিটি, হ্যাঁ আমিও সেটা এগ্রি করি, তাহলে এবার আলোচনাটা হোক ওই মহিলাদের কতটা, আজকে তো আমরা বলছি ফিমেল ভয়েস বা মার্জিনালাইজড এর ভয়েস, তাদের কতটা সে ছিল ওতে, তারা কি মানে ওকে ভগবানের মতো যে এই যে আইকনিক পাওয়ার এটাতে সাবমিট করেছে, নাকি তাদের এই যে, আমি বলছি না কিন্তু এটা কিন্তু একবারও বলছি না কন্ডেম করা, গান্ধীর যে ইভেন রেসিজমের ক্ষেত্রেও তার যে কনটেক্সটটা সেইটা নিয়ে কাজ করা, সেটা নিয়ে ওপেন আলোচনা, এইটা হচ্ছে ব্যাপার। আমি কিন্তু একবারও বলছি না যে তোমাকে ওকে একটা পেডোফাইল বলে, আর এই মহিলারা ইয়াং ছিল আর কি, মানে অনেকেই আমাদের এখনকার কনভেনশনে আন্ডার এজ 16 কিন্তু আমি তার জন্য বলছি না তাকে, তো ভ্যান গঘ তো তাহিতিতে যে তেহমানা যে তাকে বিয়ে করেছিল, তো 14 বছর বয়স ছিল, সেই নিয়ে কিন্তু আমি বলছি যে সরি ভুল বললাম, পল গঙ্গা, ভ্যান গঘ আবার কবে তাহিতি গেল, পল গঙ্গা তো বিয়ে করেছিল। এখন ব্যাপারটা হচ্ছে বহুদিন পর্যন্ত আর্ট হিস্ট্রিতে ওটাকে বলবোই না, এই যে বলবোই নাটা, ওটাকে পুরো কার্পেটের তলায় ঝেঁটিয়ে বিদায়, এইটার বিরুদ্ধে আমি বলছি। তুমি তারপরে আলোচনা করো, এ করো, মানে গান্ধীজি আরেকটা ব্যাপার ছিল, সেটা যদিও আমি একটা লেখায় পড়েছিলাম, এটা নিরুচি চৌধুরীর কোনো একটা লেখা থেকে এটা বেরিয়েছিল আর কি, যে গান্ধীজি নাকি যে ছাগলের দুধটা খেতেন আর কি, তো সেখানে একটা ছাগল ছিল না, তার জন্য 4টে 5টা 6টা ছাগল নিয়ে আসা হতো আর কি। তো গান্ধী এবং উনি ছাগলের দিকে তাকাতেন আর কি, তাকাবার পরে যদি কোনো ছাগল তার দিক থেকে মুখটা ঘুরিয়ে নিত, নিচু করতো, কোনো ছাগল যদি তার দিকে তাকিয়ে থাকতো আর কি। হ্যাঁ কিন্তু সেটাতে তো একটা মজার ব্যাপার, আমি ওটা নিপীড়ন বলতে পারি না, কিন্তু গান্ধীজি আশ্রমে এটা একেবারে মানে মানে আমাকে স্ট্রিক্ট গান্ধীয়ানের মতে সেই আশ্রমে, মানে এখনকার আশ্রমে কি, সে তো হিস্ট্রি ওখানেই লেখা, গান্ধী একটা সময় আশ্রমে যাকে যা কাজ দেবে একদম কমপ্লিটলি মানে ডিক্টেটোরিয়াল ছিলেন। এখন আমি বলছি না যে এগুলোতে লোকটাকে ফেলে দাও, কারণ যে কমপ্লেক্স ক্যারেক্টার, তার উল্টো দিকে যে বিরাট অবদান, আমি সেগুলোকে সেটাই আমি বলতে চাইছি যে এত কন্ট্রিবিউশন রয়েছে। হ্যাঁ কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই তুমি কন্ট্রিবিউশনের দিকে চলে গিয়ে আবার এটা ভুলে যাবে, আমি সেটাও চাই, এটাও ভুলে যাওয়া যায় না, এইটা হচ্ছে প্রবলেম, বুঝেছো তো? আমাদের মানে রবীন্দ্রনাথের সঙ্গে কাদম্বরী দেবীর কি রিলেশন ছিল
Yes, সেটা নিয়ে বাঙালি কথাই বলতে চায় না। ওই প্ল্যাটোনিক প্ল্যাটোনিক। রঞ্জন ব্যানার্জি যে বইটা লিখেছে কাদম্বরীকে নিয়ে, মানে কি অশ্লীল, এইটা হচ্ছে প্রবলেম। অশ্লীলটা হবে। আমি তো ওটার উপর মানে আমি ওটা এক্সপ্লোর করতে পারি না, সব সময় চুপ 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 চুপ। এই বাঙালি বা ভারতীয় চুপ 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 চুপটা গান্ধীজির ওই অত বড় মানে হাইট ব্যাপারটাই আর কি এই ব্যাপারগুলোকে চাপা দিয়ে রেখেছে। হ্যাঁ, এবং সেটাই সাধারণত সব কালচারই অল্প বিস্তর, আইকনদের নিয়ে কোনো কন্ট্রোভার্সিতে যাব না আমি, এবং মাঝখানে আমাদের দেশে ভীষণ ভাবে আছে এটা। মাঝখানে কিছু লেখাও বেরিয়েছিল যেখানে এই যে নাতনি সম যে মহিলা, মানে নাতনি সম না, ওটা ওনার গ্র্যান্ড নিস। হ্যাঁ, গ্র্যান্ড নিস। হ্যাঁ, তো তার কিন্তু অস্বস্তির কথা সে লিখেছে, সে তার এবার আমি সেইটা নিয়ে একটা ইনস্টলেশন দেখতে চাই। হ্যাঁ, কারণ এত ফেমিনিস্ট আর্টিস্ট, মাপের ব্যাপার ছিল যে সেটা তার ভালো লাগতো, কিন্তু এই জায়গার অস্বস্তির কথাটা সে কিন্তু লিখেছে, সে কিন্তু বলেছে, সে তো অপরিণত মন। তখন এই ব্যাপারটা আমি বলছি যে জিনিসটা টেবিলে রাখো, আমি বলছি না উড়িয়ে দাও, সুতরাং লোকটাকে টেবিলে রাখো। এই যে আমাদের সব সময় একটা ঘোমটা টানা ব্যাপার, এইটাতে আমার খুব আপত্তি। এটা ইন্ডিয়াতে বাঙালি তো ছেড়েই দাও, বাঙালি এই যে ধরো সত্যজিৎ রায় চূড়ান্ত মেল শোভিনিস্ট ছিলেন জানো? সত্যজিৎ রায়ের কোন গল্পে এত রিচ কন্ট্রিবিউশন, হ্যাঁ, কোন গল্পে কোন মহিলা প্রোটাগনিস্ট আছে? আমাদের দেশে যে কিশোর সাহিত্য বলা হয়, সেখানে যদি আমি বলি কিশোর সাহিত্য, কিশোরীদের কি দেওয়া হচ্ছে? লীলা মজুমদার আর নলিনী দাস ছাড়া বাংলার মানে টিনেজার মেয়েদের জন্য কে কি লিখেছে? মানে এই সত্যজিৎ রায়ের এত বড় কন্ট্রিবিউশন, তার মানে কি কন্ট্রিবিউশন ফেলো না, কিন্তু কন্ট্রিবিউশনটা এটা বোঝা দরকার। এটা মানে তার বউই এটা বলে গেছেন যে অসম্ভব মেল শোভেনিস্ট ছিলেন, উনি ভীষণ পুরুষতান্ত্রিক ছিলেন। এইগুলো আর কি। এটাকে বিভূতিভূষণের চাঁদের পাহাড়, যেটা আমরা সবাই পড়ে বড় হয়েছি। রেসিজম মানে কোনোদিন তো উনি আফ্রিকা যাননি, উনি ট্রাভেল জার্নাল, ইউরোপিয়ান ট্রাভেল জার্নাল থেকে নিয়েছে। আমার একটা আর্টিকেল আছে এই নিয়ে, আমি লিটল ম্যাগাজিনে বেরিয়েছিল একবার, যে ইন্ডিয়াকে ওপরে তোলা, ওই যে গান্ধীজির যে ব্যাপারটা, ওইটাই যে আমরা হচ্ছি সাদা লোকের কাছাকাছি আর এরা হচ্ছে নরখাদক মাংসল্লুক। সেই জন্য আফ্রিকা সম্পর্কে একটা ওইরকম ধারণা ইন্ডিয়া, মানে আজকাল বদলেছে অনেকে, ঠিক আছে, অনেক আদান প্রদান, কিন্তু আমরাই বড় হয়েছি আফ্রিকা, এটা অন্ধকার জগৎ। এটা তো চাঁদের পাহাড়ের যে মানে আমি তুলে তুলে দেখো, এক জায়গায় বলছেন রিক্টার্স ভেল্ট পর্বতমালা, এ আমাদের নাগাধিরাজ হিমালয় নয়, এ হচ্ছে নরখাদক মাংসলোলুপ জাতির, এইসব কথা। যে শঙ্কর যে প্রোটাগনিস্ট, সে নিজে ব্রিটিশ কলোনিয়ালিজমে তার কিছু হলো না, গ্রামে সে বাইরে যাচ্ছে, আর গিয়ে সে আফ্রিকায় গিয়ে আফ্রিকাকে আবিষ্কার করবে, যে তার হীরের খনি আবিষ্কার মানেটা কি? তারা তো হাজার হাজার বছর ধরে ওখানে আছে, তুই আবিষ্কার করলি বলে আবিষ্কার, এই যে ব্যাপারটা, এটা তো ওয়েস্টার্ন কলোনিয়ালিস্টে। তা আমার কথাটা হচ্ছে এগুলো কথা বলি বিভূতিভূষণকে নিয়ে বলছে, এই আর কি। মানে আমার কথাটা হচ্ছে তুমি মানে ওই কন্ট্রোভার্সির জন্য কন্ট্রোভার্সি না, জিনিসগুলোকে মানে সিরিয়াসলি রিসার্চের মাধ্যমে তুমি কেন এগুলোকে এড়িয়ে থাকবে, এটা হচ্ছে কিছু কিছু ভুলভাল জিনিস আমাদের রিলিজনের ভিতরে ঢুকে আছে আর কি, যেটা বিশেষ করে নর্থ ইন্ডিয়াতে খুব দেখা যায় আর কি। সেটা হচ্ছে গিয়ে আমরা অনেকেই শুনি সে ইয়েটা আর কি, রিলিজিয়াস ওই গানটাকে আর কি, যেমন জয় গণেশ দেবা, মাতা যাহার পার্বতী, পিতা মহাদেবা। ওইখানে একটা জায়গা আছে, বাজানকো পুত্র দেনা নির্ধানকো ধন। তো এই জিনিসটা আমরা তো বলি ধনে পুত্রে লক্ষ্মী লাভ হোক, ধনে কন্যায় লক্ষ্মী লাভ হোক, কোনো বলি ধনে পুত্রে লক্ষ্মী লাভ। সেইটাই অনেকবার বলা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও সেটা কিন্তু রিপিট হয়ে যাচ্ছে, ওটা রিলিজিয়াস সং হিসাবেই। এইটাকে নিয়ে যদি কেউ কাজ করে যে ভারতবর্ষে ওয়ান অফ দ্য কান্ট্রিজ সবচেয়ে বেশি ইনফ্যান্টিসাইড হয়, মেয়ে হলে মেয়ের, যার জন্য আমাদের ওই জেন্ডার সেক্স বলা বাচ্চা জন্মানোর আগে ওটা ইলিগাল ইন্ডিয়া, এখানে যেটা লিগ্যাল। তা এইটাকে নিয়ে যদি কেউ কাজ, যেমন কয়েকদিনের একটা ক্যাপশন আমি শেয়ার করেছিলাম আর কি, সেটা হচ্ছে কি একটা মজাদার ক্যাপশন আর কি, যে কোন একজন পেট্রোল পাম্প মালিকের তার মেয়ে হয়েছে, সে সেদিনকে পুরো পেট্রোল পাম্পের মানে
পেট্রোল ডিজেল সবাইকে ফ্রিতে সাপ্লাই করে গেছে। এখন মানে সেটা তো হ্যাঁ সেটা তো ভালো, ওইগুলোকে ধরো Even, নিয়ে যদি হ্যাঁ বলো শোনো। শোনা দাদা, হ্যাঁ বলো। ইভেন দুর্গাপূজাতে একটা মন্ত্র পড়া হয়, পুত্র দেবী ভব। হ্যাঁ, এইটাকে নিয়ে যদি কেউ কাজ করে ভাবো তো, এইটাকে টেক্সট হিসেবে নিয়ে না আমি installation করে- এখন একটা পুজো প্যান্ডেল 2 বছর আগে ওটাকে বলেছে না এটা পুত্র দেবী ভব করা যাবে না, সন্তান দেবী ভব বলতে হবে। হ্যাঁ, এই ব্যাপারগুলোকে নিয়ে ভিজুয়াল আর্টিস্টরা তো কাজ করতে হ্যাঁ, এটা আরেকজন আবার কন্ট্রোভার্সি করতে করতে সে বোকার মতন চেপে গেছে। সেটা অমিতাভ বচ্চন একটা ইন্টারভিউতে খুব সুন্দর এনডিটিভি থেকে জিজ্ঞাসা করেছিল, তখন অমিতাভ বচ্চন বিয়ে করার পরে প্রথম তার বাচ্চা কাচ্চা হচ্ছিল না আর কি, সেই সব নিয়ে আর কি। তো আপনি আপনার ছেলে অভিষেকের কাছ থেকে কি আশা করছেন? বলছে আমি একটি পুত্র আশা করছি আর কি। তো তখন তাকে জিজ্ঞাসা করেছিল সাথে সাথে যে আপনি কন্যা না বলে পুত্র কেন বলছেন আর কি। তখন মানে ওটাকে চাপা দেওয়ার জন্য অন্য কোনো কিছু অ্যারেঞ্জ করে, মানে কোনো ক্লিয়ার কোনো ইয়ে নেই আর কি। যাই হোক, আজকে অনেকক্ষণ হয়ে গেল এসব অ্যাজিটেটিভ টপিকে, কিন্তু আমার মনে হয় এই ধরনের কন্ট্রোভার্সির জন্য কন্ট্রোভার্সি না, এটা মানে সত্যি করে সিরিয়াসলি এই ধরনের জিনিসগুলোকে যদি সামনে আনা যায় আর্ট প্রজেক্টের মধ্যে দিয়ে, ওই যে মুশকিল হচ্ছে যে তুমি কার পায়ে পা দেবে সেইটা তোমাকে জানতে হবে। কিন্তু পয়েন্টটা হচ্ছে এটা একটা জেনারেশন না একটা জেনারেশন করবেই, আমাদের জেনারেশনেও হলো না সেভাবে, বুঝলাম। হবে, অবশ্যই হবে আর কি। মানে ওই সনাতন যেটা করেছে ওইটার কোনো মানে হয় না, কিন্তু ভালো করে রিসার্চ এগুলো, এই যে শানু যেটা বললো যে ওইটা ইদার দিস অর দ্যাট নয়, অথেন্টিসিটি হ্যাঁ জাজ করতে হবে, তোমাকে পড়াশোনা করতে হবে, এই করে কাজটার মধ্যে কন্ডেমনেশন বলছি না, কন্ডেমনেশন না, ক্রিটিক, যে একটা এই আইকনিক হিস্ট্রিকে ক্রিটিক মানে কন্ডেমনেশন না, সেটা না করলে কতগুলো ওই গান্ধীজির চিঠি হিটলারকে লিখেছিল, এটার মধ্যে তো নাটকের ক্ষেত্রে কিন্তু হয়েছে, মানে নাটকে আমি তো বলছি তো, নাটকে হয়েছে, মিউজিকে হয়েছে, আরে চন্দ্রবিন্দুর গানে দেখো না, তা তো লাইন আছে, ওই যে আছে না এই যে নন কমিউনাল দেয়াল লিখি কলকাতা টু হাওড়া, আমরা পাঞ্জাবিকে পাইয়া বলি, মারোয়ারিকে মাওড়া, নন কমিউনাল দেয়াল লিখি কলকাতা টু হাওড়া। এটা নিয়ে ভিজুয়াল আর্টিস্ট কাজ করুক না, মিউজিকে তো হয়েছে, ওই ফাজলামি করবে হয়েছে, তো হয়। আগড়াম বাগড়াম বকা হলো 5টা পর্বে, আশা করি কিছু এর মধ্যে থেকে ভালো কিছু বেরিয়ে আসতে পারে, এনলাইটেন, হ্যাঁ একটু দেখো কি ভালো কিছু বেরোলো আর কি। তাহলে চলি আজকে, পরে কথা হবে। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট। থ্যাংক ইউ।